কি অবস্থা সবার? আমার সাউন্ড কি শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে একটু দেরি হয়ে গেল, কয়েক মিনিট দেরি হলো, 4 মিনিট দেরি হয়ে গেল। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভৌত আলোক বিজ্ঞানের নবম ক্লাসে। তো দেখতে দেখতে 8টা ক্লাস আমরা করে ফেলছি। এই অধ্যায়ের মূল আলোচনার যে টপিক, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ব্যতিচার আর অপবর্তন। তো ব্যতিচার আর অপবর্তন এটা নিয়ে মোটামুটি আমাদের আলোচনা করা হয়ে গেছে। আমরা ব্যতিচার এবং অপবর্তন নিয়ে ইন ডিটেলস আলোচনা করছি এবং তার ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করছি। তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ব্যতিচার এবং অপবর্তন এই টপিক থেকেই কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে। ব্যতিচার এই অধ্যায় থেকে ধরো যে 60% গুরুত্বপূর্ণ, আর বাকি ধরো 40% যেটা, সেটা হচ্ছে অপবর্তন। তো এই মোটামুটি এই দুইটা টপিক মিলাই কিন্তু এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে। এই অধ্যায়ে আর একটা আলোচনার বিষয়বস্তু আছে। তো সেই আলোচনার বিষয়বস্তুটা আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে সমাবর্তন বা পোলারাইজেশন। আলোর 3টা ফেনোমেনা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করি। একটা হচ্ছে অপবর্তন, একটা হচ্ছে ব্যতিচার এবং একটা হচ্ছে সমাবর্তন। তো আজকে আমরা এই যে শেষ ফেনোমেনাটা, এইটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকে কি শেষ ক্লাস? আশা করা যায়, দেখি কত দূর যাইতে পারি। তো আজকে আমরা সমাবর্তন নিয়ে আলোচনা শুরু করব। সমাবর্তন কি? বিভিন্ন তলে কম্পমান আলোকে তল অসমাবর্তিত আলোকে যে প্রক্রিয়ার মাধ্যমে তল সমাবর্তিত আলোতে রূপান্তরিত করে একটা তলে নিয়ে আসা যায়, তাকেই বলা হয় হচ্ছে সমাবর্তন। তাহলে তল অসমাবর্তিত আলো একটা তলে সমাবর্তিত করতে হবে, এই ঘটনাটাই সমাবর্তন। যে ঘটায় তার নাম হচ্ছে সমাবর্তক। ইংরেজিতে এটাকে আমরা বলি পোলারাইজেশন। আর যে পোলারাইজেশন ঘটায়, যার সাহায্যে আমরা ঘটনাটা ঘটাই, তাকে বলা হয় পোলারাইজার বা পোলারয়েড বা পোলারাইজিং ফিল্টার। তো চলো আমরা শুরু করি। তো সুন্দর করে খাতা নিয়ে বসে পড়ো এবং হেডিং লিখে ফেলো, পোলারাইজেশন বা বাংলায় সমাবর্তন। সমাবর্তন সংজ্ঞাটা একটু লিখে আসো আগে। বিভিন্ন তলে কম্পমান, বিভিন্ন তলে কম্পমান আলোকে বা বিভিন্ন তলে কম্পমান তল অসমাবর্তিত আলোকে, অসমাবর্তিত আলোকে একটি তলে সমাবর্তিত করার ঘটনাকে সমাবর্তন বলে। সমাবর্তন বলে, ঠিক আছে? বিভিন্ন তলে কম্পমান তল অসমাবর্তিত আলোকে একটি তলে সমাবর্তিত করার ঘটনাকে সমাবর্তন বলে। মনে করো ভাই, কোনো একটা উৎস থেকে আলো নির্গত হচ্ছে। ধরো এটা হচ্ছে একটা সোর্স, এই সোর্স থেকে আলো নির্গত হচ্ছে। আচ্ছা বলো, আলো তো তরঙ্গ 3 মাত্রিক হয়। তরঙ্গ সঞ্চালনের ক্ষেত্রের হিসাবে যদি আমরা কল্পনা করি, তাহলে তরঙ্গ কিন্তু 3 মাত্রিক হয় আর কি, মানে 3 ধরনের হয়। একমাত্রিক তরঙ্গ, যেমন দড়িতে সৃষ্ট তরঙ্গ। একটা দড়ি নিলা, সেই দড়িটাকে একটা গাছের সাথে বাঁধলা, গাছের সাথে বাঁধার পরে দড়ির এক প্রান্ত ধরে এইভাবে স্পন্দিত করতে থাকবা, তাহলে দড়িতে তরঙ্গ তৈরি হবে। দড়িতে এটা হচ্ছে একমাত্রিক তরঙ্গ। দড়ি দেখো একটা রেখা এভাবে স্পন্দিত হচ্ছে দড়ির উপর, তাহলে এটা একমাত্রিক। পানিতে ঢিল ছুড়লা, পানিতে ঢেউ তৈরি হইল, ঢেউ, এই ঢেউটা হচ্ছে দ্বিমাত্রিক। দেখো একটা তলে তরঙ্গ তৈরি হয়েছে। আমি এই যে কথা বলতেছি, শব্দ, এই শব্দ হচ্ছে ত্রিমাত্রিক, আলো হচ্ছে ত্রিমাত্রিক। এখানে মনে করো একটা উৎস আছে, মোমবাতি জ্বলতেছে, তো মোমবাতি থেকে আলো চারিদিকে ছড়াই পড়ে না? এটা কি শুধুমাত্র আলো উপরেই যাচ্ছে? ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে আলো যাচ্ছে না? আলো সঞ্চালিত হচ্ছে চারিদিকে।
তাহলে এই ক্ষেত্রটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ক্ষেত্র, তরঙ্গ সঞ্চালনের ক্ষেত্র ত্রিমাত্রিক ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক, 3D। ঠিক আছে, তাহলে মনে করো এটা হচ্ছে একটা উৎস, এই উৎস থেকে আলো নির্গত হচ্ছে কি আকারে? তরঙ্গ আকারে নির্গত হচ্ছে। তাহলে আলো তরঙ্গ আকারে নির্গত হচ্ছে, এই যে আলো তরঙ্গ আকারে নির্গত হচ্ছে। দেখো দড়িতে সৃষ্ট তরঙ্গ আমরা যেমনভাবে দেখতে পারি, দড়িতে একটা দড়ি নিয়ে তরঙ্গ তৈরি করবা, পানিতে তরঙ্গ তৈরি করবা, দেখা যায়। কিন্তু আলোর ক্ষেত্রে এই তরঙ্গ কিন্তু দেখা যাবে না, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য অতি নগণ্য। একটা দড়ি নিয়ে তুমি এরকম তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করলা দড়িতে, তো দড়িতে তরঙ্গ দৈর্ঘ্য দেখো এখান থেকে এই পর্যন্ত এই দূরত্ব হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। দড়ির তরঙ্গ দৈর্ঘ্য তুমি দেখে মাপতে পারবা, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ধরো আমি যদি কোনো একটা বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলি 5000 অ্যারমস্ট্রং, মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যারমস্ট্রং মানে কি? 5000 গুণ 10⁻⁻10 মিটার। তাহলে বুঝতে পারতেছো কত ছোট তরঙ্গ দৈর্ঘ্য আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য তো তুমি আসলে দেখতে পারবা না। তা আমরা মোটামুটি ধরো যে অনেক 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 লক্ষ লক্ষ গুণ জুম করে আঁকছি, যেখান থেকে একটা আলোক তরঙ্গ এইভাবে যাচ্ছে, তারপরে এদিকেও এরকম একটা আলোক তরঙ্গ এদিকে নির্গত হচ্ছে। এবার এইভাবে কি শুধু ডান দিকে, এইভাবে কি শুধু বাম দিকে যাবে তরঙ্গ? না, এইভাবে সামনের দিকে আসতেছে, তারপর এভাবে পিছনের দিকে যাচ্ছে, এভাবে উপরের দিকে যাচ্ছে, এভাবে নিচের দিকে যাচ্ছে, বুঝছো? সব দিকে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে। তাহলে মনে করো যে তরঙ্গটা এইভাবে এই যে নিচের দিকে আসতেছে, এই, তারপরে তরঙ্গ উপরের দিকে যাচ্ছে, এই, ঠিক আছে, তরঙ্গ উপরের দিকে সঞ্চালিত হচ্ছে, উপরের দিকে সঞ্চালিত হচ্ছে, তারপরে তরঙ্গ এখান থেকে এইদিকে যাচ্ছে, তরঙ্গ এদিকে যাচ্ছে, তারপরে তরঙ্গ সঞ্চালন হচ্ছে এইদিকে, তরঙ্গ সঞ্চালন হচ্ছে, তরঙ্গ সঞ্চালন হচ্ছে এইদিকে, এইভাবে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে। এই যে চারিদিকে তরঙ্গ সঞ্চালিত হয়ে ছড়াই পড়তেছে। তুমি আমি বোর্ডে আঁকছি ভাবে এটাকে 2D ভাবিও না, বোর্ডে আঁকছি মানে এটাকে 2D ভাবিও না, এটা কিন্তু 3D ক্ষেত্র। ঠিক আছে, এটা কিন্তু আলো, এই যে উৎস এখানে আছে, এই যে এখানে সোর্স আছে, এই সোর্স থেকে আলো চারিদিকে ছড়াই পড়তেছে। ঠিক আছে, ক্ষেত্রটা হচ্ছে এরকম। এইবার শোনো, এত কমপ্লেক্স করে আমরা চিত্র আঁকতে চাই না, এটা তো খুবই বড় লোকী চিত্র হয়ে গেছে, তো আমরা একটু গরিবী চিত্র আঁকতে চাই। তো তার জন্য আমরা এই তরঙ্গ সঞ্চালনের স্পন্দন তলটাকে আমরা আরেকটু সুন্দর করে ছোট করে, ঠিক আছে, মানে সিম্পল করে আঁকতে পারি। তো কিভাবে? দাদা লেজার লাইট এক্সপেরিমেন্ট দেখাবেন বলছিলেন, হ্যাঁ দেখাবো দেখাবো, এটা কিনতে পাঠাইছি, আমার ওই লেজার লাইট ওগুলা ওই যে অনেক আগের তো নষ্ট হয়ে গেছে, তো নতুন কিনতে পাঠাইছি, পরের দিন আসলে দেখাবো পরের ক্লাসে। তো থামো, আসো পড়াই মন দিই। দেখো এই যে এটা হচ্ছে উৎস, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে উৎস। তাহলে এই উৎস থেকে এবার একটু বোর্ডে দেখো, দেখো তার তরঙ্গ সঞ্চালনের তলগুলা দেখো, স্পন্দনের দিকগুলা দেখো, এইভাবে স্পন্দিত হচ্ছে, এইভাবে, এইভাবে স্পন্দিত হচ্ছে, এভাবে স্পন্দিত হয়ে সামনের দিকে, এভাবে স্পন্দিত হয়ে পিছনের দিকে। তাহলে স্পন্দনের ডিরেকশনটা হচ্ছে এই, স্পন্দনের ডিরেকশনটা এই, স্পন্দনের দিক আমি দেখালাম এভাবে। এবার এরপরে দেখো সবুজটা, সবুজটা দেখো, সবুজটার স্পন্দনের দিকটা এই, সবুজটার স্পন্দনের দিকেই এইভাবে স্পন্দিত হচ্ছে, এইভাবে স্পন্দিত হয়ে উপরে, এভাবে স্পন্দিত হয়ে সামনে, এভাবে স্পন্দিত হয়ে ভেতরের দিকে। তাহলে এটার স্পন্দন ডিরেকশনটা এরকম, এই। তারপরে আকাশিটা দেখো, এটার স্পন্দন ডিরেকশন এরকম, এভাবে স্পন্দন। তাহলে এই একটা। তারপরে কমলাটা দেখো, এইভাবে স্পন্দন, এইভাবে স্পন্দন। তাহলে কমলাটার ডিরেকশন এই, এই এরকম ভাবে স্পন্দিত হচ্ছে। আরও এখানে অসংখ্য তল আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা, এরকম অসংখ্য আছে। তা আমরা মোটামুটি কটা আঁকছি। তো এইটা হচ্ছে তল অসমাবর্তিত একটা আলো, কারণ এইখান থেকে উৎস থেকে আলো দেখো কোনো নির্দিষ্ট তলে সঞ্চালিত হচ্ছে না, কোনো নির্দিষ্ট তলে নির্দিষ্ট দিকে যাচ্ছে না, সব দিকে যাচ্ছে। তাহলে তরঙ্গ সঞ্চালনের এই যে তল, এই তলগুলা অসংখ্য, এখানে দেখো অসংখ্য তল আঁকছি, এটাকেই বলা হচ্ছে তল অসমাবর্তিত আলো। এটাকে আরেকটু যদি সিম্পল করে আঁকি, দেখো এই যে মাঝখানে যেগুলো আছে, এই একটা, এই একটা, এইগুলোকে যদি আমরা দুইটা উপাংশে, এদের এই বিস্তারকে যদি আমরা দুইটা উপাংশে ভেঙে চিন্তা করি, তাহলে একটা উপাংশ অনুভূমিক দিকে চলে যাবে, আর একটা উপাংশ উলম্ব দিকে চলে যাবে। ধরো এর বিস্তারটা হচ্ছে এ,
ধরো এই কোণটা থিটা, তাহলে এর অনুভূমিক উপাংশ এই cos থিটা, উলম্ব উপাংশ এই sin থিটা, অনুভূমিক এবং উলম্ব দিকে উপাংশে বিভাজিত করব। তাহলে এবার একটু বোর্ডে দেখো, দেখো এই যে মাঝখানের যেটা আছে সেটাকে আমি অনুভূমিক উপাংশে বিভাজিত করলে এদিকে একটু, আর অনুভূমিক উলম্ব উপাংশে এদিকে একটু, এভাবে আমি কিন্তু উপাংশে বিভাজিত করে ফেললাম। দেখো এই যে মাঝখানেরটাকে, তারপরে এইদিকে যেটা আছে এই যে আকাশী কালারের যেটা আছে এটাকে দুইটা উপাংশে এইভাবে বিভাজিত করে ফেলছি। এইভাবে আমি এখানে তোমাকে বললাম যে তলগুলা বিভাজন করে করে, উপাংশ বিভাজন করে করে তল কমাই ফেলো। তুমি তল কমায় কয়টা তল বানাইতে পারবা বলো তো দেখি? তল কমাই ফেলো, কয়টা তল বানাইতে পারবা? দুইটা তল, একটা অনুভূমিক আর একটা উলম্ব। ঠিক আছে, একটা অনুভূমিক একটা উলম্ব। দেখো এই যে গোলাপিটা তো এরকম ছিল এই, আর এইটা হচ্ছে এই যে সবুজটা। ঠিক আছে, তুমি উপাংশে বিভাজিত করতেছো, এইটাকে যদি উপাংশে বিভাজিত করো তাহলে একটু যাবে গোলাপি দিকে, আর উপাংশ বিভাজনে একটা আসবে অনুভূমিক দিকে। ঠিক আকাশী কালার যেটা আছে এটাকে উপাংশে বিভাজিত করো, এটাকে উপাংশে বিভাজিত করো, তাহলে অনুভূমিক এটা আর উলম্ব এটা, এইভাবে উপাংশে বিভাজিত করে ফেলো। তাহলে বিভাজিত করলে তুমি তল পাবা দুইটা তল, একটা উলম্ব, তাহলে একটা উলম্ব যেটা উলম্ব সেটা এইভাবে স্পন্দিত হচ্ছে, আর যেটা অনুভূমিক দেখো এটা অনুভূমিক, এটা এইভাবে স্পন্দিত হচ্ছে এইভাবে। ঠিক আছে, এটা অনুভূমিক এইভাবে স্পন্দিত হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো এটা তাও তল অসমাবর্তিত, তল সমাবর্তিত কিন্তু হয় নাই। কেন? দুইটা তল, যে তল সমাবর্তিত হতো যদি একটা তল হতো। এটাও তল অসমাবর্তিত, এটাও তল অসমাবর্তিত, এটা যা এটাও কিন্তু তাই। এটাকে উপাংশে বিভাজিত করে টোরে আমি অ্যাটলিস্ট দুইটা তল বানাইছি। এখানে অসংখ্য তল ছিল, সবগুলোকে উপাংশে বিভাজন করে, যে মাঝখানে এদিকে যতগুলা ছিল এগুলাকে উপাংশে বিভাজন করে কিছু অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশে দিয়ে দিছি। তাহলে এরকম কয়টা পাইলাম? দুইটা তল আমি পাইলাম। এবার দেখো এর একটা 3D রিপ্রেজেন্টেশন দেখাই তোমার, একটা 3D রিপ্রেজেন্টেশন দেখাই। এই দেখো গোলাপি যেটা সেটার স্পন্দন উপর নিচ এভাবে স্পন্দিত হচ্ছে। এই যেটা আকাশী সবুজ সেটার স্পন্দন অনুভূমিক এভাবে স্পন্দিত হচ্ছে, তাহলে অনুভূমিক দিকে স্পন্দিত। এটা উলম্ব দিক, আর এটা অনুভূমিক। বুঝতে পারছো? দেখো 3D একটা ভাব আসছে। দেখো 3D একটা ভাব আসছে, বুঝতে পারছি? তাহলে আকাশিটা তাকে বোর্ডে দেখো, আকাশিটা এইভাবে যাচ্ছে, সরি 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 গোলাপি আকাশি, আবার আকাশি বলি, গোলাপিটা এইভাবে যাচ্ছে এই। ঠিক আছে, উপর নিচ উলম্ব এটা, আর যেটা সবুজ সেটা যাচ্ছে এভাবে, সেটা যাচ্ছে এইভাবে, এই যে এইভাবে যাচ্ছে। কি কথা বুঝছো? তাহলে দেখো এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে গোলাপি যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই তল। এই যে গোলাপিটা এক্স ওয়াই তল, দেখো এই যে এক্স ওয়াই তল, বোর্ডের তল এইভাবে গোলাপিটা এইভাবে যাচ্ছে। আর এই দিকটাকে যদি আমি বলি জেড অক্ষ, দেখো এই দিকটাকে যদি আমি বলি জেড অক্ষ, জেড, ঠিক আছে জেড অক্ষ, তাহলে এই যে এটা হচ্ছে জেড অক্ষের এই যে উল্টা দিক, ওই যে ভেতর দিকে জেড অক্ষ। তাহলে এইটা তখন যাচ্ছে এক্স, এই যে এটা এক্স আর এটা জেড, এক্স এবং জেড মেঝে মেঝে মেঝে, এই যে সবুজটা আছে মেঝেতে, তাহলে এক্স জেড তলে আছে সবুজটা। বুঝতে পারছো? সবুজটা আছে কোথায়? এক্স জেড তলে। দেখো এই যে এটা জেড আর এটা এক্স, আর গোলাপিটা ওয়াই এবং এক্স এই তলে আছে। কি বুঝতে পারলা? তাহলে এইটা হচ্ছে তল অসমাবর্তী তল। তাহলে এখানে যতগুলো চিত্র আছে সবগুলাই
তল অসমাবর্তিত আলো, আনপোলারাইজড লাইট। এখন আমরা এই তল অসমাবর্তিত আলোকে তল সমাবর্তিত করতে চাই। তো বিভিন্ন তলে কম্পমান তল অসমাবর্তিত আলোকে, এই যে বিভিন্ন তলে কম্পমান তল অসমাবর্তিত আলোকে একটা তলে সমাবর্তিত করতে চাই। এই যে ঘটনাটা, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে সমাবর্তন। কিভাবে করতে পারি? পোলারাইজিং ফিল্টার বা সমাবর্তকের মাধ্যমে আমরা করতে পারি। পোলারাইজিং ফিল্টার কি জিনিস? বিভিন্ন এরকম পোলারাইজিং ফিল্টার পাওয়া যায়। যেমন অনেক সানগ্লাসও পোলারাইজিং ফিল্টার হিসাবে কাজ করে। দেখবা দোকানে গেলে দোকানদাররা বলে যে এই গ্লাস পোলারয়েড গ্লাস, ঠিক আছে, বা পোলারাইজার গ্লাস। কেন? সূর্যের যে ক্ষতিকর আলোকরশ্মি সেটা সানগ্লাস ভেদ করে চোখে লাগতে পারবে না, চোখে প্রবেশ করতে পারবে না। অনেক সময় দেখবে ক্যামেরার ক্ষেত্রে বলা হয় যে ক্যামেরা হচ্ছে পোলারয়েড ক্যামেরা, ঠিক আছে, এখানে যে লেন্স আছে সেই লেন্স হচ্ছে পোলারয়েড লেন্স। মানে ওই লেন্সগুলা বা ওই গ্লাসগুলা এগুলা পোলারাইজার হিসাবে কাজ করে। যেমন সানগ্লাসের কথাই যদি বলি, সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি গ্লাসটা ভেদ করে চোখে প্রবেশ করতে পারবে না। তাহলে গ্লাস কি করবে? ফিল্টারিং করে সূর্যের ওই ক্ষতিকর রশ্মিগুলোকে আটকাই দিবে। তাহলে সে কি করবে? পোলারাইজেশন ঘটাবে, ঠিক আছে। এরকম একটা ক্রিস্টাল আছে যেটাকে বলা হয় টুরমালাইন ক্রিস্টাল, 6 তল বিশিষ্ট একটা প্রিজম, 6 তল বিশিষ্ট হালকা সবুজ বা হালকা নীল বর্ণের একটা প্রিজম আছে। 6 তল বিশিষ্ট এই প্রিজমটাকে বলা হয় টুরমালাইন ক্রিস্টাল, যেটা সমাবর্তক হিসাবে কাজ করে, যে তল অসমাবর্তিত আলোকে সমাবর্তিত করে। তাহলে আসো আমরা একবার সেই চিত্রটা একটু আঁকি। তল অসমাবর্তিত আলো, এটা হচ্ছে তল অসমাবর্তিত আলো। এই তল অসমাবর্তিত আলোকে আমি একটা সমাবর্তকের মধ্য দিয়ে পাঠাবো, একটা সমাবর্তকের মধ্য দিয়ে পাঠাবো। এইটা হচ্ছে 6 তল বিশিষ্ট এই যে টুরমালাইন ক্রিস্টাল। তাহলে এটাকে বলা হয় টুরমালাইন ক্রিস্টাল। এই টুরমালাইন ক্রিস্টালের এইটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস। এই যে এটাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্সিস। অপটিক্যাল অ্যাক্সিস মানে এই অ্যাক্সিসের মধ্য দিয়ে আলো আসলে আলোকে পাস করতে দেয়। যদি এই অপটিক্যাল অ্যাক্সিস বরাবর আলোটা না আসে তাহলে কিন্তু পাস করতে পারবে না। তাহলে এই অপটিক্যাল অ্যাক্সিস বরাবর যদি আসে, চিন্তা করো একটা সরু ছোট দরজা, সরু দরজা। তো সরু দরজার মধ্যে দিয়ে তুমি চলে যাবা, পাস করে চলে যাবা। তো তুমি এইভাবে আসতেছো, এরকম ব্যাংলাপ দিতে দিতে আসতেছো। তো এরকম সরু একটা পথ আছে, চিন্তা করো এখানে সরু একটা পথ আছে, এইভাবে ব্যাংলাপ দিতে দিতে আসতেছো। তুমি পথের মধ্যে দিয়ে চলে যাবা, পাস করে সামনে চলে যাবা, কোনো সমস্যা নেই। তুমি এরকম লাভ দিতে দিতে চলে যাবা, সমস্যা নেই। কিন্তু চিন্তা করো তো, মনে করো সরু পথটা এরকম আছে, এরকম একটা সরু পথ, তুমি এইভাবে ব্যাংলাপ দিতে দিতে আসতেছো। এইবার যাইতে পারবা? এবার তো তোমার স্পন্দন এরকম, কিন্তু পথ এইভাবে আছে, এর মধ্যে দিতে তো পাস করতে পারবা না। অথবা চিন্তা করো সরু পথ, এরকম সরু পথটা আছে, এই যে সরু পথটা এরকম আছে, ঠিক আছে। তুমি এবার এইভাবে আসতেছো, এইভাবে, ঠিক আছে, এইভাবে বেঁকে সাপের মতো বেঁকে এইভাবে আসতেছো। তো তুমি এর মধ্যে দিতে যাইতে পারবা না, তো আটকা পড়ে যাবা, এখানে গিয়েই তো বাধা পেয়ে যাবা। তাহলে ধাক্কা খেয়ে সামনে যাইতে পারবা না। তাহলে এই টুরমালাইন ক্রিস্টালের এইটা হচ্ছে সেরকম একটা অপটিক্যাল অ্যাক্সিস। এই অপটিক্যাল অ্যাক্সিসের মধ্যে দিয়ে দেখো কোন আলোটা পাস করতে পারে। দেখো গোলাপিটা এইভাবে আসতেছে, অপটিক্যাল অ্যাক্সিসের মধ্যে দিয়ে ঢুকে পাস করে সামনে চলে যাবে। তাহলে গোলাপিটা পাস করে সামনে চলে আসবে, গোলাপিটা পাস করে সামনে চলে আসবে।
পাস করে সামনে চলে যাবে। এবারে সবুজটা পাস করে যাইতে পারবে? দেখো তো, এইটা হচ্ছে অক্ষ সরু, এটা হচ্ছে অক্ষ। সবুজটা এইভাবে 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 যাচ্ছে, তো অক্ষের মধ্য দিয়ে যাইতে পারবে? ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। এই যে সবুজটা, ও তো ধাক্কা খেয়ে বেঁকে, মানে ধাক্কা খেয়ে আটকে যাবে। তাহলে সবুজটাকে এই ফিল্টারের মধ্য দিয়ে পাস করতে দিবে না। ঠিক আছে? অনেক সময় এই পোলারাইজিং ফিল্টারটা এইভাবেও আঁকা হয়, অনেক সময় পোলারাইজিং ফিল্টারটা এভাবেও আঁকে। দেখবা কোনো কোনো বইতে পোলারাইজিং ফিল্টারটা এভাবে আঁকছে, এরকম একটা বৃত্তাকার পোলারাইজিং ফিল্টার, এরকম দাগ কাটা আছে, এরকম খুবই ছোট ছোট সরু 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 দাগ কাটা আছে। ঠিক আছে? এইভাবেও কিন্তু কিছু কিছু বইতে আঁকছে। তাহলে এই যে সরু সরু দাগ কাটছে না, এগুলো হচ্ছে পথ। তাহলে দেখো এই যে গোলাপি যেটা আসতেছে এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, এই পথের মধ্য দিয়ে শুরু করে ঢুকে চলে যাবে, এই পথের মধ্য দিয়ে শুরু করে ঢুকে সামনে চলে যাবে। কিন্তু সবুজটা তো এইভাবে আসতেছে, এর মধ্য দিয়ে যাবে কেমন? তো আটকা পড়ে যাবে। তাহলে সবুজটা পাস করে সামনে যাইতে পারবে না। তাহলে তুমি দেখো এইখানে আলোটা কেমন ছিল ভাই? এই আলোটা কেমন? তল অসমাবর্তিত, অসমাবর্তিত। এই তল অসমাবর্তিত আলো কি হয়ে গেল এখন? তল সমাবর্তিত, প্লেন পোলারাইজড হয়ে গেল। ঠিক আছে? একটা নির্দিষ্ট প্লেনে চলে আসছে, দুইটা তল আর নাই, অসংখ্য তল আর নাই, একটা তলে চলে আসছে, প্লেন পোলারাইজড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তল সমাবর্তিত হয়ে গেল, তল সমাবর্তিত আলো। তাহলে তল অসমাবর্তিত আলো সেটা যে প্রক্রিয়ার মাধ্যমে তল সমাবর্তিত আলোতে রূপান্তরিত হয় সেটার নামই সমাবর্তন। এই ঘটনাটাই হচ্ছে সমাবর্তন। ঠিক আছে? আর যে ঘটাইলো, কে ঘটাইলো? এরাই হচ্ছে পোলারাইজিং ফিল্টার বা সমাবর্তক, বাংলায় বললে সমাবর্তক ফালি। ঠিক আছে? এগুলো হচ্ছে সমাবর্তক ফালি বা পোলারাইজার বা পোলারয়েড। ঠিক আছে? এত পথ কেন এভাবে আঁকা হয়? এগুলা তো মনে করো তুমি একটু ওই যে সার্চ দিয়ে দেখো, ঠিক আছে, গুগলে সার্চ দিয়ে দেখো, পোলারাইজার লিখে সার্চ দিয়ে দেখো, বিভিন্ন ধরনের পোলারাইজার হয়, এভাবে আঁকা হয়েছে আর কি। ঠিক আছে? দাদা একটা প্রশ্ন ছিল, করো। কি প্রশ্ন ছিল? ওকে, এইবার আসো তীব্রতা। তাহলে তীব্রতা দেখো, তীব্রতার হিসাব করবো, ইন্টেন্সিটির হিসাব করবো। তরঙ্গের উপরিপাতনে লব্ধি বিস্তার ও তীব্রতার টপিকে a cos theta equal to 1 cos del 1 a square cos del 2 sin phi equal to a ধরলেন কিভাবে ভাই? এটা ধরে নিছিলাম, ওই যে a1 cos del 1 a2 cos del 2, a আর del এটা তো কনস্ট্যান্ট, তো ওইটাকে আমরা a cos phi একটা কনস্ট্যান্ট ধরে নিছিলাম, a cos phi ধরে নিছিলাম। এটা আমি ইচ্ছা করতে ধরে নিছি, কারণ এটা একটা ধ্রুবক পার্ট, ওখানে কোনো টি ছিল না। তারপরে পরেরটা হচ্ছে a1 sin del 1 a2 sin del 2, ওখানে কোনো টি নেই, চলক রাশি না, ধ্রুবক রাশি। তাহলে এটাকে আমি ধরে নিয়েছিলাম a sin phi, কজের ফাংশনটাকে কজ ধরে নিয়েছিলাম, সাইনের ফাংশনটাকে সাইন ধরে নিয়েছিলাম। এটা ধরে নিয়েছিলাম, এই স্যার কিছু। দাদা ফ্রেনেলের ব্যতিচারে ঝালরের কি বুঝলাম না, কেন্দ্রীয় পট্টি অন্ধকার কেমনে হয়? ফ্রেনেলের ব্যতিচারে, ফ্রেনেলের আবার ব্যতিচার কেমনে হবে? ফ্রেনেলের তো অপবর্তন হবে, ফ্রেনেলের অপবর্তন। ভাই অপবর্তন চিরকে জুম করে আঁকি কেন? জুম না করলে তো ব্যতিচারের মতো একটা গৌণ উৎস পাওয়া যাবে, তখন তো ওই যে একটা গৌণ উৎস পাওয়া যাবে, তুমি একটা গৌণ উৎস ধরে কি ওই যে পর্দায় গিয়ে তুমি যে ডোরা পাবা তার ব্যাখ্যা দিতে পারবা? তুমি ধরলে একটা গৌণ উৎস, আচ্ছা ওটা ধরো, একটা গৌণ উৎস ধরো, এটা ধরে কি তুমি ব্যাখ্যা দিতে পারবা? ব্যতিচার এক ধরনের অপবর্তনই ভাই, ব্যতিচারও এক ধরনের বলতে গেলে অপবর্তন। ঠিক আছে? ওই যে নাসিম একটা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে, আমরা চোখে কম দেখি তাই জুম করছি। ঠিক আছে? ওকে, তাহলে আসো এবার যেটা বলতেছিলাম ইন্টেন্সিটি, তীব্রতার হিসাব করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছো, এই যে তল অসমাবর্তিত আলোর একটা তলকে পুরাই বাদ দিয়ে দিছে, পুরা বাদ দিয়ে দিছে, পাস করতে দেয়নি, সামনে আগাইতে দেয়নি। তাহলে এর যদি ইন্টেন্সিটি 2i হয়, এর ইন্টেন্সিটি i, এর ইন্টেন্সিটি 2i হলে এর ইন্টেন্সিটি i। কেউ যদি ধরে এর ইন্টেন্সিটি, এর যদি তীব্রতাকে কেউ i0 ধরে, তাহলে এর পাশের তীব্রতা, এই তীব্রতাটা হবে i0/2। কেউ যদি 2i ধরে, তীব্রতাকে যদি কেউ 2i ধরে,
তাহলে এই পাশের তীব্রতা হবে আই, বুঝলা? এখন তুমি কোনো কোনো বইতে দেখবা 2i ধরছে, তাহলে এই পাশে আই, কোনো কোনো বইতে i0 ধরছে, তাহলে এই পাশে i0/2, মানে তার অর্ধেক, সহজ কথা। তাহলে ইন্টেন্সিটি কোনো পোলারাইজারের মধ্য দিয়ে যখন আলো যাচ্ছে তখন অর্ধেক হয়ে যাবে। ওকে, এইবার আসো, আলো কি তরঙ্গ? আলো হচ্ছে আর তরঙ্গ। আমরা এইটা এই যে দেখো, এ যাবৎকাল কিন্তু আমরা সবসময় আলোক তরঙ্গ আর তরঙ্গ আঁকছি, কিন্তু আমরা চাইলে এই পোলারাইজেশনের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, এক্সপেরিমেন্টালি প্রমাণ করতে পারি যে আলো হচ্ছে আর তরঙ্গ। তো তার আগে চলো আমরা একটা চিত্র একটু দেখে নিই। পিসি ডাউনলোড কই আছে? আসছে। কই গেল? এই যে ওকে, এবার একটু তাকাও, বোর্ডে তাকাও, দেখো, কপিরাইট দিয়ে দিবে। হ্যাঁ, এবার আসছে, দেখো, এই যে একটা চিত্র, এইটা হচ্ছে লাইট সোর্স, এই যে লাইট সোর্স, এই সোর্স থেকে দেখো আলো ছুড়ে দিছি, লাইট বিম ছুড়ে দিছি। এখানে দেখো দুইটা তল দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো তল আসলে আছে এখানে। এই যে লাইটটা, এই লাইটটা অনেকগুলো তলের লাইট, এই যে এরকম অনেকগুলো তল এখানে আছে। এই তলগুলোকে আমরা উপাংশে বিভাজন করে অ্যাটলিস্ট কয়টা তল পেয়েছি? দুইটা তল। তাহলে এই যে দুইটা তল আনপোলারাইজড লাইট, তল অসমাবর্তিত তল, এই যে পোলারাইজিং ফিল্টার এর মধ্য দিয়ে পাস করতেছে, দেখো হলুদটা পাস করে সামনে চলে আসছে, আর ওই যে নীল কালারের যেটা ওটা আটকা পড়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তোমরা কি আঁকবা? না, আঁকার দরকার নেই, এই চিত্র তো আঁকছো, আমি তো এঁকে দিছি, ঠিক আছে? আমি তো এই চিত্র এঁকে দিছি। তারপরে দেখো আরেকটা চিত্র একটু দেখাই, মানে এই একই চিত্রই বিভিন্নভাবে আঁকে, বিভিন্নভাবে আঁকে। দেখো এই চিত্রটা দেখো, এই যে এইখানে অনেকগুলো তল, এই যে গরিবের চিত্র আঁকছে, অনেকগুলো তল, আনপোলারাইজড লাইট, এই যে পোলারাইজিং ফিল্টার এর মধ্য দিয়ে এই জালো পাস করে সামনের দিকে চলে আসতেছে, তাহলে এই যে লিনিয়ারলি পোলারাইজড। এইবার দেখো সামনে এটা যেভাবে আছে এটা কিন্তু তার উল্টাভাবে আছে, এর অপটিক্যাল অ্যাক্সিস যেভাবে আছে, ভালো করে দেখো, বোঝো ভালো করে, এর অপটিক্যাল অ্যাক্সিস দেখো এইভাবে আছে, এই যে অপটিক্যাল অ্যাক্সিস দেখছো, এই অপটিক্যাল অ্যাক্সিসের মধ্যে দিয়ে আলোটা এই যে পাস করে চলে আসলো, আসার পর এখানে ব্লক হয়ে গেছে, দেখো ব্লক হয়ে গেছে, কারণ এবার পথ দেখো, এই যে ফালি ফালি করে কাটা হয়েছে, দেখো এগুলো হচ্ছে পথ, মানে পথ বোঝানো হয়েছে। এবার এই পথের মধ্য দিয়ে আর আসতে পারতেছে না, তাহলে এখানে ব্লকড হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তল সমাবর্তিত আলো, এটা তল সমাবর্তিত, তল সমাবর্তিত আলো। এইবার আসো আমরা এখন প্রমাণ করতে চাই আলো আর তরঙ্গ, সেটা আমরা পোলারাইজেশনের মাধ্যমে প্রমাণ করব। তাহলে লিখো, সমাবর্তনের সাহায্যে আলো আর তরঙ্গ প্রমাণ। সমাবর্তনের সাহায্যে আলো আর তরঙ্গ প্রমাণ করা, এক্সপেরিমেন্টাল প্রমাণ। আচ্ছা তুমি আলোর কথা বাদ দাও, বলো তো একটা দড়ি, এই যে গাছে একটা দড়ি বাঁধলা, দড়ির এক প্রান্ত তুমি হাতে ধরে রাখছো, ঠিক আছে? দড়ির এক প্রান্ত তুমি হাতে ধরে রাখছো, দিয়ে এবারে হাতে ধরে এই প্রান্তকে এইভাবে স্পন্দিত করতেছো, এভাবে স্পন্দিত করতেছো। তাহলে দড়িতে যে তরঙ্গটা তৈরি হবে, দড়িতে দেখবে এরকম তরঙ্গ তৈরি হবে, এরকম তরঙ্গ তৈরি হবে। তো এই যে দড়িতে যে তরঙ্গটা তৈরি হইতেছে, দড়িতে যে তরঙ্গটা তৈরি হইতেছে কেমন তরঙ্গ? আর তরঙ্গ, দড়িতে সৃষ্ট তরঙ্গ আর তরঙ্গ, বোঝো তো? আর তরঙ্গ আর লম্বিক তরঙ্গ তো বোঝো। আর তরঙ্গ হচ্ছে তরঙ্গ সঞ্চালনের দিক, এটা এটা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের দিক। আর কণাগুলোর স্পন্দিন, ধরো এই দড়ির উপর একটা কণাই, এই কণাটা এইভাবে স্পন্দিত হচ্ছে না, এইভাবে স্পন্দিত হচ্ছে না, এই যে এইভাবে স্পন্দিত হচ্ছে না, উপর নিচ উপর নিচ উপর নিচ, এভাবে স্পন্দিত হচ্ছে। এইভাবে দড়িতে সৃষ্ট তরঙ্গ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
তাহলে কণার তরঙ্গ স্থিত কণার স্পন্দনের দিক আর তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পরের সাথে লম্ব হলে স্পন্দন দিক কণার স্পন্দন দিক ও এই যে কণার স্পন্দন দিক ও তরঙ্গ সঞ্চালনের দিক, এটা তরঙ্গ সঞ্চালনের দিক, তরঙ্গ সঞ্চালনের দিক এরা পরস্পর লম্ব লম্ব। তাহলে এটাকে বলা হয় আর তরঙ্গ। ঠিক আছে, এটাকে তখন বলা হয় আর তরঙ্গ। এবার আসো দীঘল বা লম্বিক তরঙ্গ কি। ঠিক আছে, আর তরঙ্গ আর দীঘল বা লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গ হচ্ছে ধরো একটা স্প্রিং, এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, এর সাথে একটা স্প্রিংকে যুক্ত করছে, এই যে একটা স্প্রিং। এবার এই স্প্রিংয়ের এই প্রান্ত ধরে সংকুচিত করবা প্রসারিত করবা, সংকুচিত করবা প্রসারিত করবা, সংকুচিত করবা প্রসারিত করবা। দেখবা এই সংকোচন প্রসারণ আস্তে 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 সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। তুমি স্প্রিংয়ে দেখতে পাবা এইভাবে সংকোচন, এই যে সংকোচন, তারপরে প্রসারণ, আবার এই যে সংকোচন, তারপরে প্রসারণ, আবার এই যে সংকোচন, এইভাবে সংকোচন প্রসারণ করে আস্তে 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 এটা সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। তাহলে এবার তরঙ্গ স্থিত কণার, ধরো স্প্রিংয়ের এই যে কণা, এই কণার স্পন্দনের দিক সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে স্পন্দনের দিক হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ স্থিত কণার স্পন্দনের দিক। আর এইভাবে তরঙ্গ তুমি দেখো এখান থেকে সংকোচন প্রসারণ করতেছো, আস্তে আস্তে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়েছে। তাহলে এইটা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের দিক। তাহলে তরঙ্গ সঞ্চালনের দিক এবং কণার স্পন্দন দিক পরস্পরের সাথে 0 ডিগ্রি কোণে। ঠিক আছে, 0 ডিগ্রি কোণে আছে, তাহলে সমান্তরালে আছে আর কি, সহজ কথা, লম্ব নেই। তাহলে কণার স্পন্দনের দিক, কণার স্পন্দনের দিক ও তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। তাহলে এইটাই হচ্ছে দীঘল তরঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে দীঘল বা লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গ, লম্বিক বা দীঘল তরঙ্গ। ঠিক একই রকম ভাবে সাউন্ডের ক্ষেত্রে এইটা হয়। হ্যাঁ, শব্দ হচ্ছে এইটা। এই যে আবার দাঁড়াও, আমি আরেকবার একটু রিপিট করি, দেখো রিপিট করতে বলতেছ। এইভাবে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে তরঙ্গ সঞ্চালিত হয়ে যাচ্ছে সামনের দিকে। এভাবে সংকোচন সংকোচন প্রসারণ, দেখো স্প্রিং, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে তরঙ্গ সঞ্চালনের, তরঙ্গ স্থিত কণার স্পন্দনের দিক হচ্ছে এইভাবে, আর তরঙ্গ আগায় যাচ্ছে সামনের দিকে, তাহলে পরস্পরের সাথে সমান্তরাল। ওকে, ঠিক তেমনিভাবে শব্দ সঞ্চালিত হয়। যেমন তুমি ধরো কথা বলতেছো, ঠিক আছে, ধরো তুমি কথা বলতেছো, তো তুমি এখান থেকে ধরো এটা হচ্ছে একটা সাউন্ড সোর্স আছে, এটা হচ্ছে একটা সাউন্ড সোর্স, এখান থেকে এই যে শব্দ নির্গত হচ্ছে। তো শব্দ যখন নির্গত হয়, এই যে বায়ু স্তর, এই বায়ু স্তরের সংকোচন প্রসারণের মাধ্যমে নির্গত হয়। এই যে সংকোচন, তারপরে বায়ু স্তরের প্রসারণ, আবার এই যে বায়ু স্তরের সংকোচন, আবার বায়ু স্তরের প্রসারণ, আবার বায়ু স্তরের এই যে সংকোচন, আবার এভাবে প্রসারণ। এইভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ সামনের দিকে সঞ্চালিত হয়। তারপরে পানিতে যদি ঢেউ তৈরি হয়, পানিতে ঢেউ, এই যে পুকুরে মনে করো ঢিল ছুড়লা, পানিতে ঢেউ তৈরি হইল, তাহলে ঢেউ কি হয়, চূড়া খাস তৈরি করে, চূড়া খাস তৈরি করে। এই যে চূড়া, তারপরে খাস, আবার চূড়া, আবার খাস, এইভাবে চূড়া খাস তৈরি করে। তাহলে এইটা হচ্ছে আর তরঙ্গ। তাহলে আর তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ চূড়া ও তরঙ্গ খাস তৈরি হবে, আর দীঘলতর বা লম্বিক তরঙ্গের ক্ষেত্রে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হবে, সংকোচন প্রসারণ থাকবে, সংকোচন ও প্রসারণ মাধ্যমের সংকোচন প্রসারণ থাকবে, তরঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হবে। ঠিক আছে, নাম উল্টা লিখি নাই, হ্যাঁ সমান্তরাল, কিন্তু এটা হচ্ছে লম্বিক তরঙ্গ। ঠিক আছে, নাম ঠিকই লিখছি, নাম উল্টা লিখি নাই। ঠিক আছে, নাম উল্টা লিখে নাই, নাম ঠিকই আছে, বুঝলা? এটা আর তরঙ্গ, এটা লম্বিক তরঙ্গ, ঠিকই আছে।
ঠিক আছে, অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর তরঙ্গ বা অনুপ্রস্থ লিখে দিই, এটা নামটাও লিখে দিই। হ্যাঁ, আমারও ছোটবেলায় মনে হইতো যে উল্টা উল্টা, কিন্তু আসলে ঠিকই আছে। এটা অনুপ্রস্থ আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, এখন কথা হচ্ছে আমরা প্রমাণ করতে চাই আলো হচ্ছে আর তরঙ্গ। আচ্ছা, আলোর কথা বাদ দাও, আগে দড়িতে প্রমাণ করো। দড়িতে তরঙ্গ, দড়ি ধরে এভাবে স্পন্দিত করলে দড়িতে তরঙ্গ যে আর তরঙ্গ তৈরি হবে, সেইটা আমাকে একটু ব্যাখ্যা করে দাও। দেখো, একটা সহজ কথা তোমার বলি। মনে করো এইটা হচ্ছে একটা পথ। এখন এই পথের মধ্য দিয়ে যদি আর তরঙ্গকে আমি যাইতে দিই, তাহলে সে যাইতে পারবে না। বলো কথাটা বুঝলা কিনা? আর তরঙ্গকে যদি এই পথের মধ্য দিয়ে যাইতে দিই, যাইতে পারবে না। কেন পারবে না? কারণ আর তরঙ্গের স্পন্দনের দিক হচ্ছে এইটা, এর মধ্যে দিতে পাস করতে পারবে না, এখানে এসে তো বাড়ি খাবে, ধাক্কা খাবে। ঠিক আছে, মনে করো এরকম সরু পথ, এরকম সরু পথ, আমি বলছি এইভাবে লাফাইতে 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 যাও, ও তো মাথায় টাক খাবে, তাই না? তো যাইতে পারবে না। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, এইভাবে যদি তরঙ্গ হয়, আর তরঙ্গ হয়, তাহলে এইরকম পথের মধ্যে দিয়ে সে যাইতে পারবে না। তাহলে মনে করো তুমি কাঠের দুইটা ফ্রেম বানাইছো, এরকম কাঠের দুইটা ফ্রেম, এই একটা ফ্রেম কাঠ দিয়ে তৈরি করে বানাইছো, কাঠ দিয়ে তৈরি করে এরকম দুইটা ফ্রেম বানাইছো, এই একটা আর একটা, দুইটা ফ্রেমকে তুমি এভাবে রাখছো। ঠিক আছে, কাঠের দুইটা ফ্রেম দিয়ে এর মধ্যে দিয়ে একটা দড়ি প্রবেশ করাইছো, দিয়ে দড়ির এক প্রান্ত এই গাছের সাথে এখানে বেঁধে রাখছো, দড়ির এক প্রান্ত এই যে গাছের সাথে বেঁধে রাখছো। তাহলে এখানে এই যে দড়িতে সৃষ্ট তরঙ্গ, দেখো এই দড়িতে সৃষ্ট তরঙ্গ সুন্দর করে এর মধ্যে দিয়ে পাস করে যাইতে পারবে। দড়িতে সৃষ্ট তরঙ্গ এর মধ্যে দিয়ে যে ঢুকে এর মধ্যে দিয়ে পাস করে যাইতে পারবে, ঢুকে পাস করে যাইতে পারবে। দড়িতে সৃষ্ট তরঙ্গ আমি যদি হাত দিয়ে এভাবে ধরে এভাবে যদি নাড়াচাড়া করি, এভাবে কোনো সমস্যা আছে? বলো কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে তরঙ্গ সঞ্চালিত হয়ে সামনের দিকে চলে যাইতে পারবে, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, কিন্তু এইবার এই ফ্রেমটাকে আমি এভাবেই রাখলাম, কিন্তু এই ফ্রেমটাকে এভাবে রাখছি, এভাবে এই ফ্রেমটাকে এইভাবে রাখা হয়েছে, এইভাবে রাখছি। তাহলে এইবার আসো তো, এবার কি ঘটনা ঘটবে? এখান থেকে তরঙ্গ বের হবে, এটার মধ্য দিয়ে তরঙ্গ পাস করে আসবে। এইবার এর মধ্য দিয়ে যখন ঢুকবে তখন ধাক্কা খাবে, এইভাবে স্পন্দিত হচ্ছে তো ধাক্কা খাবে, আটকে যাবে, দিয়ে আর এই পাশে আসতে পারবে না। তখন এই পাশে কিন্তু আর আমি তরঙ্গ পাবো না, দড়িতে কিন্তু আর ঢেউ থাকবে না। বুঝতে পারছো? দড়িতে আর ঢেউ থাকবে না। কাউকে আমি এখানে দাঁড় করে রাখছি, ওকে আমি প্রথমে এখানে জিজ্ঞেস করে বলছিলাম, ওই পাশ থেকে আমি দড়ি এরকম স্পন্দিত করছি, ওকে জিজ্ঞেস করছি এই দড়িতে তরঙ্গ দেখতে পাচ্ছ? ও বলছে হ্যাঁ দড়িতে ঢেউ দেখতে পাচ্ছি। এইবার যদি আমি এটাকে ঘুরাই দিই ওকে জিজ্ঞেস করি এই তুমি তরঙ্গ দেখতে পাচ্ছ? তাহলে ও কি বলবে? ও এখান থেকে কি দেখবে? বলবে না দড়িতে কোনো ঢেউ নাই, দড়িতে কোনো তরঙ্গ নাই। তাহলে এই যে দড়িতে তরঙ্গ আটকা পড়ে গেছে মানে এটা আর তরঙ্গ। কিন্তু আর তরঙ্গ না হইলে আটকা পড়তো না, আর তরঙ্গ যদি না হইতো তাহলে কিন্তু আটকা পড়তো না। তুমি দেখো একটা স্প্রিং রাখো না, স্প্রিংয়ে তরঙ্গ হচ্ছে লম্বিক তরঙ্গ, তুমি একটা স্প্রিংকে এখানে রাখবা, এই যে একটা স্প্রিং, এই স্প্রিংয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ তৈরি হবে। স্প্রিংয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ, সংকোচন তারপর প্রসারণ, তারপর এই যে সংকোচন এর মধ্য দিয়ে যে চলে আসলো, এর মধ্য দিয়ে, দেন তারপর আবার প্রসারণ, তারপরে আবার সংকোচন, দেন এই যে আবার প্রসারণ, দেন আবার সংকোচন, দিয়ে এই যে আবার প্রসারণ, এরকম যদি হয় তাহলে তুমি এভাবে রাখো, এভাবে সংকোচন প্রসারণ ঘটাও, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ এর পথটা হচ্ছে, দেখো এর পথটা হচ্ছে এরকম পথ, এই কণাটা এভাবে স্পন্দিত হচ্ছে, পর্যাপ্ত জায়গা আছে, দেখো এই যে আর তরঙ্গের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা আছে, স্পন্দিত হয়ে সামনে যাইতে পারবে, কোনো বাধা পাবে না। এখানেও তাই, স্পন্দিত হয়ে সামনে যাইতে পারবে, কোনো বাধা পাবে না।
এবার দেখো এর এর স্পন্দনটা এরকম না, এর কণার স্পন্দন তো এরকম, সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ, এরকম স্পন্দন। তাহলে ওই জিনিসটা যদি এই ক্ষেত্রে হইতো, এখানে যদি হইতো, তাহলে কি হইতো? তাহলে স্পন্দন হইতে পারতো। সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ। এটাকে একটু বড় করে আঁকি। এই দেখো, সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ অগ্রসর হচ্ছে। এটাকে যদি আমি একটু ঘুরাই দিই, এটাকে যদি আমি একটু ঘুরাই দিই, এই যে ঘুরাই দিলাম দিলাম, তো তাতে দড়িতে তরঙ্গ আটকা পড়ে গেছে, স্প্রিংয়ে তরঙ্গ কি আটকা পড়ছে? পাতগুলা কি ফাঁকা? হ্যাঁ ফাঁকা, এখানে মাঝখানে ফাঁকা, ইয়েস মাঝখানে ফাঁকা, কাঠের এরকম ফ্রেম বানানো হয়েছে, ঠিক আছে, কাঠ দিয়ে ছোট ফ্রেম মাঝখান দিয়ে কাটা হয়েছে। তাহলে তুমি দেখো, একে জিজ্ঞেস করছি দড়িতে তরঙ্গ পাইছো, বলছে হ্যাঁ। ওকে জিজ্ঞেস করছি স্প্রিংয়ে তরঙ্গ পাচ্ছ, বলতেছে হ্যাঁ। একে জিজ্ঞেস করতেছি স্প্রিংয়ে তরঙ্গ পাচ্ছ, বলছে হ্যাঁ। ওকে জিজ্ঞেস করছি দড়িতে তরঙ্গ পাইছো, না। তাহলে যে যে ক্ষেত্রে না সেই ক্ষেত্রে তরঙ্গ কি? আর তরঙ্গ। আর যে ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে তরঙ্গ লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গের ক্ষেত্রে তো কোনো ঝামেলা নেই। তাহলে আটকা পড়ে যাবে কি? আর তরঙ্গ আটকা পড়ে যাবে। তাহলে আলো নিয়েও সেই টাইপের এক্সপেরিমেন্ট করতে হবে। যদি এর কাছ থেকে উত্তর আসে না, আমি তরঙ্গ দেখছি না, আমি দড়িতে তরঙ্গ দেখছি না, তার মানে দড়িতে আর তরঙ্গ। আর তরঙ্গ বিধায় তো আটকা পড়ে গেছে। আর তরঙ্গ না হলে তো আটকা পড়তো না। তাহলে দড়িতে সৃষ্ট তরঙ্গ আর তরঙ্গ, তাহলে দড়ির তরঙ্গ আর তরঙ্গ। ওকে, আমাদের প্রমাণ করতে হবে আলো তরঙ্গ আর তরঙ্গ। তাহলে এবার আলো নিয়ে এক্সপেরিমেন্ট করবো। এখন কথা হচ্ছে কি, আলো সঞ্চালনের পথে কি এরকম কাঠের ফ্রেম রাখবো নাকি? আলো তরঙ্গ দৈর্ঘ্য কি এত বড় বড় যে কাঠের ফ্রেমের মধ্যে দিয়ে যাবে? না, আলোর ক্ষেত্রে তার কাঠের ফ্রেম দিয়ে দেখবো না। তাহলে আলোর ক্ষেত্রে আমরা কি করবো? পোলারাইজার নিয়ে আসবো, পোলারাইজিং ফালি, ঠিক আছে, পোলারাইজিং ফিল্টার, এটা নিয়ে আসবো আমরা। তাহলে আসো দেখো, এবার সুন্দর চিত্র আঁকতে হবে। এবার এটা হচ্ছে তল অসমাবর্তিত আলো। তল অসমাবর্তিত আলো, এই যে টুরমালাইন ক্রিস্টাল, এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস। এই অপটিক্যাল অ্যাক্সিস বরাবর আলো আসলে আলো পাস করতে পারবে। এই যে অপটিক্যাল অ্যাক্সিস বরাবর আলো আসলে আলো পাস করতে পারবে। অপটিক্যাল অ্যাক্সিস বরাবর আলো আসলে আলো পাস করতে পারবে। এই ঠিক আছে, তাহলে অপটিক্যাল অ্যাক্সিস বরাবর আলো আসলো, আলো পাস করে চলে আসলো। এইবার আরেকটা টুরমালাইন ক্রিস্টাল আমরা নিব, আরো একটা, হ্যাঁ আরো একটা টুরমালাইন ক্রিস্টাল আমরা নিব, নিয়ে এই যে এভাবে রাখবো। এর অ্যাক্সিস যেমন এর অ্যাক্সিসও তেমন, সেম ভাবে রাখবো, দুইটা অ্যাক্সিস সেম। এর অ্যাক্সিসের সাথে এর অ্যাক্সিস দেখো 0 ডিগ্রি কোণে আছে, অ্যাক্সিসের কোণ 0 ডিগ্রি। তাহলে কি হবে? এই পাশে কি হবে? এই পাশে কি আলো পাবো? বলো, এই পাশে কি আলো আসবে? ইয়েস অর নো? আলো আসবে না? না বলতেছে, অবশ্যই আসবে। এইটা অ্যাক্সিস না, টুপ করে ঢুকে চলে যাবে। তাহলে এই পাশে আমি আলো দেখতে পাবো, আসবে আলো, বুঝছো? আলো আসবে। এবার আসো, আমি তো কপি পেস্ট করে দিতে পারি, এটা কপি করে এখানে আবার রাখতে হবে, এটা কপি করে। কিন্তু তোমাদের কষ্টের কথা চিন্তা করে, দেখো আমি কত ভালো, তোমাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজেও আঁকতেছি।
ওকে, এইবার এই টুরমালাইন ক্রিস্টালটাকে এইভাবে রাখবো, এইভাবে রাখবো। এই এবার ভাবনা চিন্তা করে বলো কি হবে। এইটা হচ্ছে অ্যাক্সিস, একে 90 ডিগ্রি ঘুরাই রাখা হয়েছে, বলো কি হবে? এবার যাইতে পারবে? পথ এইভাবে, পথ আছে এইভাবে, সরু পথ, এইভাবে লাফাইতে 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 মাথায় তো টাক খাবা, তো ধাক্কা খেয়ে যাবা। তাহলে এই পাশে আর কোনো আলো আসবে না। তাহলে এখানে নো লাইট, নো ওয়েভ, নো লাইট। বুঝতে পারছো? নো ওয়েভ, নো লাইট, কোনো আলো পাবো না। এখানে একজনকে দাঁড় করে দিয়েছিলাম, ওকে প্রথমে জিজ্ঞেস করছিলাম, যখন আমি এই দুইটা টুরমালাইন ক্রিস্টালকে পরস্পরের সাথে 0 ডিগ্রি কোণে রাখছি, আর কি 0 ডিগ্রি কোণে অক্ষকে রাখছি, তখন এর আমি জিজ্ঞেস করছিলাম, ভাই তুমি আলো দেখতে পাইছো? ও বলছে ইয়েস। ও বলছে কি ইয়েস, যে আলো পাচ্ছে, আলো দেখতে পাচ্ছে। এইবার যখন আমি এইটার অ্যাক্সিসের সাথে এইটার অ্যাক্সিসকে 90 ডিগ্রি কোণে রাখছি, দিয়ে ওকে ডেকে জিজ্ঞেস করছি, ভাই আলো দেখতে পাচ্ছ? ও বলছে নো। যখনই অ্যান্সার নো, তার মানে আলো আর তরঙ্গ, এই কারণে আলো আটকে গেছে, আলো আর দেখতে পাচ্ছে না ও। আর তরঙ্গ না হলে তো আটকাইতো না, আর তরঙ্গ না হলে তো চলে যাইতো। তাহলে আলো কি তরঙ্গ? আলো হচ্ছে আর তরঙ্গ। তাহলে এইটা হচ্ছে আমরা প্রমাণ করতে পারি এটার সাহায্যে, আলো আর তরঙ্গ। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এটা তো পরীক্ষায় আসে, 2 মার্কের প্রশ্ন হিসাবে আসে, তো পরীক্ষায় যদি এভাবে চিত্র আঁকতে পারো তো খুবই ভালো। এবার পরীক্ষায় যদি এই চিত্র না আঁকতে পারো, ঠিক আছে, এবং যদি এই চিত্র আঁকতে খুব বেশি সমস্যা হয়, অ্যালার্জি থাকে, তাহলে তুমি গরিবের চিত্র আঁকতে পারো। কি গরিবের চিত্র? এই যে তল অসমাবর্তিত আলো, এটাকে তুমি এভাবে আঁকবা, তল অসমাবর্তিত আলোকে তুমি এভাবে আঁকবা। এইভাবে আঁকার পরে এরকম ফোঁটা দিয়ে দিবা, ফোঁটা, এই যে ফোঁটা দিয়ে দিবা, তাহলে এটা হয়ে যাবে তল অসমাবর্তিত আলো। এই যে ভাই এটা কেমনে হইলো? এই যে দেখাই, এখানে দেখাই, এই যে এখানে দেখো, এই চিত্রটাই হচ্ছে ওইটা। দেখো এই যে এটা হচ্ছে গোলাপি, এই যে গোলাপি, আর সবুজ তো নেই, এটা ধরো সবুজ, এই যে এটা হচ্ছে সবুজ। এই চিত্রটা তুমি এখানে দেখছিলা, এখন দেখো এই, এবার দেখবা এই, এটা দেখো ভালো করে, এটা দেখো গোলাপিটা দেখতে পাচ্ছ লম্বা, আর এটার একটা ফোঁটা দেখতে পাচ্ছ, ফোঁটা ফোঁটা, ঠিক আছে। এই যে গোলাপিটা, এই যে গোলাপিটা, আর সবুজটা হচ্ছে একটা ফোঁটা, এই যে এই, ঠিক আছে। তার মানে চিত্রটা ছিল এই, এরকম ছিল আর কি। প্রথমে এই যে এখানে ছিল এই, এই এখানে হচ্ছে এই, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এই যে ফোঁটা, তাহলে ফোঁটা মানে এটার একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এই হচ্ছে চিত্র। তো এই কারণে তুমি গরিব মানুষ হইলে গরিব মানুষের চিত্র আঁকবা এভাবে, তল অসমাবর্তিত আলো। এবার তাহলে সবুজটা হচ্ছে এভাবে যাচ্ছে, আর গোলাপিটা হচ্ছে উপর নিচ এভাবে যাচ্ছে, গোলাপিটা পাশ হয়ে চলে আসবে এই পাশে, তাহলে গোলাপিটা এভাবে চলে আসলো, তল অসমাবর্তিত আলো সমাবর্তিত হয়ে গেল। এখানেও তাই, সেম গোলাপি, এই যে গোলাপিটা এখানে পাস করে চলে আসবে। এবার তারপরে এটা এটা এভাবে আছে, এই এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের মধ্য দিয়ে পাস করে চলে আসবে, তাহলে এটা নিয়ে পুরাটাই আমি দেখতে পাবো, পুরাটাই দেখতে পারবো। কিন্তু এখানে এভাবে যাচ্ছে, এভাবে এই অক্ষের মধ্যে দিয়ে তো ঢুকতে পারবে না। দেখো তো এই যে এইভাবে যাচ্ছে, এই অক্ষ হচ্ছে এইভাবে আছে, অক্ষ সরু এইভাবে আছে, আটকে পড়ে যাবে, যাইতে পারবে না। তাহলে এখানে নো লাইট। এবার আসো ইন্টেন্সিটির হিসাব। ইন্টেন্সিটির যদি হিসাব করি, এটারে যদি ইন্টেন্সিটি বলি আই নট, তাহলে এটার ইন্টেন্সিটি আই নট বাই 2, এটার ইন্টেন্সিটি আই নট বাই 2, এটার যদি ইন্টেন্সিটি বলি আই নট, এটার ইন্টেন্সিটি আই নট বাই 2, এটার ইন্টেন্সিটি 0 0, নো লাইট, নো ইন্টেন্সিটি। কে বুঝতে পারছো? তো পরীক্ষা আসলে সুন্দর করে চিত্র দিয়ে কিন্তু ব্যাখ্যা দিতে হবে, আলো আর তরঙ্গ সমাবর্তনের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এইভাবে ব্যাখ্যা করবা। এখানে মনে করো বাংলা কথার কোনো দাম নাই, এই চিত্রের কথারই দাম। এই চিত্র যদি আঁকতে পারো 2 এ 2, ঠিক আছে। ওকে, এইবার আসো আমরা একটা ভিডিও দেখব, কিন্তু দুঃখের বিষয় যে কপিরাইট দেয় কিনা, এটাই তো দুঃখের বিষয়। এই ভিডিওটা না দেখাইতে পারলে হবে না।
পোলারাইজেশন experiment না polarization experiment এই যে পেয়েছি। দেখো এই যে স্যার ইনি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে, এই পোলারাইজার দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে। দেখো এইটা হচ্ছে একটা পোলারাইজার, এই যে এখানে একটা পোলারাইজার বসানো আছে, আর পিছনে যে টর্চ লাইটটা আছে ওইটা হচ্ছে মূল লাইট। এই টর্চ লাইটের যে আলো তার ইন্টেন্সিটি যা হবে এই পোলারাইজারটার সামনে রাখলে ইন্টেন্সিটি দেখো অর্ধেক হয়ে গেছে, ইন্টেন্সিটি অর্ধেক হয়ে গেছে, দেখো ইন্টেন্সিটি হাফ হয়ে গেছে। ওকে, এইবার আর একটা পোলারাইজার নেওয়া হয়েছে, দেখো এই আর একটা পোলারাইজার। এবার আমরা কি করব, এইটাকে প্রথম যে পোলারাইজারটা এটাকে যদি আমি এভাবে ঘুরাই কোনো সমস্যা নেই, কারণ ওই যে একটা প্রথমটা আছে, তো যদি সবুজটা আটকা পড়ে যায় গোলাপিটা পাস হয়ে যাবে। যদি আমি ঘুরাই রাখি তাহলে গোলাপিটা আটকা পড়ে গেলে সবুজটা পাস হয়ে যাবে, একটা আটকা পড়লে আর একটা পাস হয়ে যাবে। কি কথা বুঝছো? ভাই কথা কম শোনা যায়। দেখো এটাকে ঘোরানো হচ্ছে, ধরো ধরো, হ্যাঁ দেখো এটাকে ঘোরাচ্ছে, একটা আছে না প্রথমে, এই যে এটাকে ঘোরাচ্ছে, দেখো আলোর ইন্টেন্সিটির কোনো চেঞ্জ নেই, আলোর ইন্টেন্সিটির কোনো চেঞ্জ নেই। দেখো এটাকে একটাকে ঘোরাচ্ছে, আলোর ইন্টেন্সিটি একই আছে। এটা হচ্ছে অরিজিনাল আই নট, আর এটা হচ্ছে আই নট বাই টু, এটা আই নট বাই টু। এইবার দুইটা নিব আমি, দুইটা নিলে কি ঘটনা ঘটবে দেখো এই যে একটাকে ঘোরাচ্ছে কিন্তু ইন্টেন্সিটির কোনো চেঞ্জ নাই, ইন্টেন্সিটি সেম, ইন্টেন্সিটি সেম প্রথমটা। এবার দ্বিতীয়টা, এইটা আর একটা পোলারাইজার, এই যে এটা একটা পোলারাইজার, এগুলা কিনতে পাওয়া যায়, বুঝলা। এটাকে দেখো এইভাবে রাখলো, দেখো আলো কিন্তু আসছে, দেখো আলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এই যে এটাকে বলো, এটাকে পয়েন্ট আউট করো 0 ডিগ্রি, এটাকে পয়েন্ট আউট করো 0 ডিগ্রি, দেখো এটাকে 0 ডিগ্রি পয়েন্ট আউট করো, এই যে এটার সাথে এটা 0 ডিগ্রি, তখনই কিন্তু এই আলো দেখতে পাবে, আলো পাবে। ওকে, দেখো এইটা প্রথমটাকে আমি যেভাবে রাখি না কেন, এটাকে ঘুরাই এভাবে রাখি, তাহলে কি হবে, এখন তো সবুজটা আটকা পড়ে গেছে, গোলাপিটা গেছে, আমি যদি এটাকে ঘুরাই রাখি তাহলে তখন সবুজটা পাস হয়ে যাবে, এভাবে ঘুরাই রাখলে দেখো সবুজটা পাস হয়ে চলে যাবে, তখন গোলাপিটা আটকা পড়ে যাবে। তাহলে এটাকে আমি যেভাবেই ঘুরাই না কেন, এই পাশে ইন্টেন্সিটি আই নট হলে এই পাশে আই নট বাই টুই হবে। কিন্তু এটার সাথে এটা 0 ডিগ্রি কোণে যখন রাখবো তখন ইন্টেন্সিটি এর আই নট বাই টু আমি আলো দেখতে পাবো, কিন্তু এটাকে আস্তে আস্তে ঘোরাবো, আলো কমবে কমবে কমবে, কমতে কমতে 90 ডিগ্রি পজিশনে, যখন এর অ্যাক্সিসের সাথে এর অ্যাক্সিস যখন 90 ডিগ্রি পজিশনে নিয়ে আসবো তখন কোনো আলো পাওয়া যাবে না। দেখো দেখো আলো আস্তে আস্তে কমতেছে কমতেছে
আরও কমতেছে, আরও কমতেছে, কমতে কমতে দেখো এই যে পজিশন 90 ডিগ্রি কমপ্লিটলি ডার্ক, আমরা আর আলো দেখতে পাচ্ছি না। দেখো আলোর ইন্টেন্সিটি শূন্য হয়ে গেছে, কমপ্লিটলি ডার্ক। ওকে, এবার এখান থেকে আবার ঘুরাইতে থাকো, এই দেখো আলো আবার বাড়ছে 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 বাড়ছে। এটা হচ্ছে 180 ডিগ্রি, এই যে পজিশনটা এটা 180 ডিগ্রি পজিশন, 180 ডিগ্রি। 0 ডিগ্রিতে আলো পাইলাম, 90 ডিগ্রিতে ডার্ক, আবার 180তে আমরা আলো পাচ্ছি। এবার 270-এ নিয়ে আসলে আবার ডার্ক। এখান থেকে আবার ঘোরাবো, আবার ঘুরাইতে থাকবো, তাহলে ইন্টেন্সিটি ডিক্রিজ, ইন্টেন্সিটি ডিক্রিজ, intensity decrease and intensity in this position completely dark. Point out karo, this position is 270 degree, this position is 270 degree। কথা কি বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে এক্সপেরিমেন্টটা। তাহলে আমরা দেখো তো যা আঁকছিলাম এখানে সেই জিনিস পাইলাম কিনা? পাইলাম। এবার আমার কথা হচ্ছে এটার সাথে এটার অ্যাক্সিস যখন 0 ডিগ্রি তখন ইন্টেন্সিটি I0/2, ইন্টেন্সিটি I0/2 পাইলাম। আমি যখন এটা থেকে 90 ডিগ্রি ঘুরাই রাখলাম, এর সাথে 90 ডিগ্রি, তখন নো লাইট। এখন আমার কথা হচ্ছে তাহলে আমি যদি 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝামাঝি রাখতাম, আলো কমবে কমবে কমতে কমতে এই পজিশনে 0, আলো নাই। কিন্তু আমি যদি এটাকে এর অ্যাক্সিসের সাথে এর অ্যাক্সিসটাকে 30 ডিগ্রি বাঁকায় রাখতাম, 60 ডিগ্রি বাঁকায় রাখতাম, 45 ডিগ্রি বাঁকায় রাখতাম, তাহলে তো কিছু আলো পাইতাম। তখন এই পাশে যে আলোটা আসতো তার ইন্টেন্সিটি কত হবে এটা আমরা ফাইন্ড আউট করতে চাই। কি কথা বুঝতে পারছো? তাহলে সেই হিসাব নিকাশটা করব। দেখো দুইটা পোলারাইজার আছে, এখানে একটা পোলারাইজার, এখানে একটা পোলারাইজার। আসলে পোলারাইজার বলবো না, আর বলবো টুরমালাইন ক্রিস্টাল। দুইটা করে আছে, ঠিক আছে, দুইটা আছে, এখানে একটা, এখানে একটা। এইটাকে বলা হয় পোলারাইজার। এটা কিন্তু সমাবর্তক, বাংলায় বললে সমাবর্তক বা পোলারাইজার। এটার নাম কিন্তু বিশ্লেষক। এটাকে কিন্তু পোলারাইজার বলবো না, এটা কিন্তু পোলারাইজার না, এটার নাম হচ্ছে বিশ্লেষক, ঠিক আছে। টুরমালাইন ক্রিস্টাল, শর্মালাই ক্রিস্টাল না, টুরমালাইন ক্রিস্টাল। তো এটাকে আমরা বলবো বিশ্লেষক বা অ্যানালাইজার। হয় দেখো এ সমাবর্তক, কারণ এর সামনে তল অসমাবর্তিত আলো ছিল, সে তল সমাবর্তিত করছে, তল অসমাবর্তিত আলোকে সমাবর্তিত করছে, এই কারণে এর নাম সমাবর্তক। কিন্তু এর সমাবর্তন ঘটায় নাই, এর সামনেও সমাবর্তিত আলো ছিল, পিছনেও সমাবর্তিত আলো আছে। দেখো সমাবর্তিত আলো, সমাবর্তিত আলো, সমাবর্তিত আলো, নো আলো, কিন্তু তল সমাবর্তিত আলো আছে। তাহলে তল অসমাবর্তিত আলোকে সমাবর্তিত করছে এই কারণে এর নাম সমাবর্তক। আর এর নাম বিশ্লেষক। কেন বিশ্লেষক? অ্যানালাইজার কেন? কারণ ও অ্যানালাইসিস করছে, ও বিশ্লেষণ করছে আলো আর তরঙ্গ নাকি লম্বিক তরঙ্গ, এটা বিশ্লেষণ করছে। এই পাশে আলোর ইন্টেন্সিটি কত হবে এটা এর উপর ডিপেন্ড করতেছে, এর বিশ্লেষণের উপর ডিপেন্ড করতেছে, এই কারণে এর নাম বিশ্লেষক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার বলতেছি যে ধরো এখানে তো ইন্টেন্সিটি ছিল 2I0, মানে I0 আর কি। এটার ইন্টেন্সিটি ছিল, দুইটা তল ছিল, এটার ইন্টেন্সিটি I0। আমি একটা টুরমালাইন ক্রিস্টাল এখানে রাখলাম, এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস। তাহলে এই পাশে যে আলোটা পৌঁছাবে সেটা হচ্ছে শুধু গোলাপিটা। শুধু গোলাপিটা পৌঁছাবে। এইবার এটাকে আমি 0 বা 90 থেকে রাখবো না, এটার অ্যাক্সিসকে এইভাবে বাঁকায় রাখছি, এটার অ্যাক্সিসকে এইভাবে বাঁকায় রাখছি, এভাবে বাঁকায় রাখা হয়েছে। এইবার বলো তো এই পাশে আলো পৌঁছাবে না? পৌঁছাবে। আলো দেখতে পাবো না? পাবো। কিন্তু কতটুকু আলো দেখতে পাবো? কতটুকু? অল্প আলো দেখতে পারবো। এর যে ইন্টেন্সিটি কত? I0/2। এর I0 হলে এর I0/2। এই পাশে I0/2 হবে না। এবার কথা হচ্ছে কেন হবে না? দেখো দেখো এর বিস্তারটাকে আমি বললাম এ, বিস্তার হচ্ছে এ, ওকে।
এর মধ্য দিয়ে যে আলোটা পাস করে আসবে তার বিস্তার এ হবে না। কেন? কারণ এর এই যে বিস্তার এ, এই বিস্তারটা হচ্ছে এ, কিন্তু এর অপটিক্যাল অ্যাক্সিস ভালো করে বোঝো, অপটিক্যাল অ্যাক্সিস এই বরাবর অপটিক্যাল অ্যাক্সিস। তাহলে এই পথের মধ্য দিয়ে বিস্তার কতটুকু আসবে সেটা দেখতে হবে। এই পথের মধ্য দিয়ে বিস্তার আসবে, ধরো এই কোণটা থিটা, থিটা, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এর মধ্য দিয়ে এতটুকু আসবে, ঠিক আছে, এই কোণটা থিটা, তাহলে এতটুকু এতটুকু এর মধ্যে দিয়ে যাবে, প্রবেশ করবে, তাহলে সেটা হচ্ছে এ কস থিটা, এটা এ ড্যাশ এ কস থিটা, ঠিক আছে, এটা হচ্ছে এ ড্যাশ, সেই এ ড্যাশের পরিমাণ এ কস থিটা, এইটুকু এর মধ্য দিয়ে পাস করতে পারবে। তাহলে এই পাশে যে আলোটা হবে তার যে বিস্তারটা হবে, এই পাশে যে আলোটা হবে তার যে বিস্তারটা হবে সেটা হবে এ কস থিটা, এই যে এটা, তাহলে এটা হবে এ কস থিটা। কি কথা বুঝছো? এই এ কস থিটা হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ এ কস থিটা। তো অবশ্যই এই কস থিটার মানটা এর চেয়ে কম হবে, এখানে যে এ ছিল তার চেয়ে একটু কম। তো এবার আমরা তীব্রতা বের করতে চাই, এর তীব্রতা আই কত এটা আমরা বের করতে চাই। আসো, তীব্রতা আই কত বের করতে চাই। তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। এখানকার বিস্তার কত ছিল? এ, এখানকার বিস্তার ছিল এ, তাহলে এখানকার তীব্রতা আই নট বাই টু, আই নট বাই টু, তাহলে আই নট বাই টু এটা হচ্ছে এইখানকার বিস্তার এ তার বর্গের সমানুপাতিক। তাহলে অতএব আই নট বাই টু হবে কে এ স্কোয়ার। তাহলে এইবার এইখানে যেটা আসতেছে, এখানে যে বিস্তারটা সেটা এ ড্যাশ, তাহলে এইখানকার যে তীব্রতা আই সেটা এ ড্যাশের বর্গের সমানুপাতিক, এ ড্যাশ স্কোয়ার তার বর্গের সমানুপাতিক। তাহলে আই হবে আই সমানুপাতিক চিহ্ন কে এ ড্যাশের স্কোয়ার, এ ড্যাশ মানে এ কস থিটা তার স্কোয়ার, তাহলে আই এটা ইকুয়াল টু কে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, কে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। কি কথা বুঝছো? এবার কে স্কোয়ার মানে কত? আই নট বাই টু, তাহলে অতএব আই ইকুয়াল টু হবে আই নট বাই টু, এটার কজ স্কোয়ার থিটা। এই হচ্ছে আমাদের সূত্র, বুঝলাম? দেখো খুব সহজ কথা, দেখো চিন্তা করে দেখো, মনে করো এটা হচ্ছে পথ, সরু পথ, এটা বিস্তার এ, আগে সরু পথটা এরকম বাঁকানো ছিল না, সরু পথটা ছিল অক্ষের অ্যাক্সিসটা ছিল এইভাবে, মাথা উঁচু করে আসছো, পথ এরকম, পথের মধ্য দিয়ে এইভাবে মাথা ঢুকাই দিয়ে চলে গেছো বিস্তার এ, এ নিয়ে। কিন্তু এবার কি হয়েছে? ঝড়ে হেলে পড়ছে পথ, এই যে দরজা এভাবে হেলে আছে, এরকম বাঁকা হয়ে হেলে আছে, এবার তুমি মাথা উঁচু করে আসতেছো, তা আটকে যাবা তো তুমি, তাহলে তোমার এখন এই দরজার মধ্যে দিয়ে যাইতে হবে। তুমি যাইতে পারবা কিনা? পারবা। কি করে যাইতে হবে? একটু এভাবে বাঁকতে হবে, এভাবে বাঁকবা, থেটা কোণে বাঁকবা, বাঁকার পরে মাথা নিচু করে মাথা ঢুকাই দিবা এই পথের মধ্যে। কি কথা কি বুঝতে পারছো? গ্রামের দিকে আমরা যে ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন মনে করো যে বেড়া টেরা পার হইতে গেলে, ধরো বেড়া দেওয়া আছে, তো বেড়া পার হইতে হবে, বেড়ার মধ্য দিয়ে যাইতে হবে, তো তখন আমরা কি করতাম? এইভাবে বসে এক পা ঢুকাই দিয়ে, এক পা বেড়ার ভিতর দিয়ে ঢুকাই দিয়ে মাথা এইভাবে নিচু করে চলে যাইতাম না? তো ওই রকম এর বিস্তার এ, তাহলে এই এ এ এ নিয়ে তো ঢুকতে পারবে না, তাহলে মাথা নিচু করে এ কে কমাইতে হবে আর কি। তাহলে এ কস থিটা, এই যে মাথা বাঁকাবে, বাঁকায় পথের মধ্য দিয়ে ঢুকবে, এ কস থিটা, এ কস থিটা পাস করে চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আই ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। এবার আই নটের পরিচয় একটু বলি, ভালো করে মাথায় রাখবা। আই নটের পরিচয় হচ্ছে আই নট, এটা হচ্ছে তল অসমাবর্তিত আলোর, তল অসমাবর্তিত আলোর তীব্রতা, বুঝছো? আই নটটা কি? ওই যে আই নট, তল অসমাবর্তিত আলোর তীব্রতা, আর আই নট বাই টু হচ্ছে সমাবর্তিত আলোর তীব্রতা। তাহলে মাথায় রাখবা আই নট বাই টু এটা হচ্ছে তল সমাবর্তিত আলোর তীব্রতা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি বিশ্লেষক থেকে নির্গত আলো, বিশ্লেষক থেকে নির্গত আলো তল অসমাবর্তিত আলোর কজ স্কোয়ার থিটা বাই টু গুণ, বুঝলা কিনা? আই নটের কজ স্কোয়ার থিটা বাই টু গুণ, আর তল সমাবর্তিত আলোর কজ স্কোয়ার থিটা গুণ,
কথাটা কি বুঝছো? বিশ্লেষক থেকে নির্গত আলো, এই যে আলো, তার তীব্রতা হবে আই নটের, আই নট মানে তল অসমাবর্তিত আলো, তার কজ স্কয়ার বাই 2 গুণ, কজ স্কয়ার থিটা বাই 2 গুণ। ওকে, আর তল সমাবর্তিত আলো মানে আই নট বাই 2, তার আবার কত গুণ? তার কজ স্কয়ার থিটা গুণ। তাহলে এই কথাটা মাথায় রাখবা, বাংলা কথাগুলো মাথায় রাখবা। তাহলে মোটামুটি আমরা ম্যাথ করার জন্য রেডি। এইটাকে বলা হয় মেলাসের সূত্র, মেলাসের সূত্র, বিজ্ঞানী মেলাসের সূত্র, এটা মেলাসের ইকুয়েশন। ওকে, এইবার আসো আর একটা টপিক, তারপর আমরা কয়েকটা ম্যাথ দেখব। সেটা হচ্ছে প্রতিফলনের সাহায্যে, প্রতিফলনের সাহায্যে সমাবর্তন। সমাবর্তন, দেখো সমাবর্তন অনেকভাবে ঘটে, প্রতিফলনের সাহায্যে, তারপরে মনে করো পোলারাইজারের সাহায্যে, তারপরে রিফ্লেকশনের সাহায্যে, মানে বিভিন্নভাবে হয়। রিফ্লেকশন মানে প্রতিসরণ আর কি, সরি প্রতিফলন। তো এরকম প্রতিফলনের সাহায্যে সমাবর্তন ঘটাবো। তো দেখো, মনে করো এইটা হচ্ছে একটা প্রতিসরক তল, মনে করো এটা পানি বা কাঁচ বা কোনো একটা মাধ্যম, পানি বা কাঁচ বা কোনো একটা মাধ্যম এখানে আছে। এই যে মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ। এবার এই মাধ্যমে আলো আপতিত হইল, এই যে আলোটা আপতিত হইল, এটা হচ্ছে তল অসমাবর্তিত আলো আপতিত হইল। এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এবার কি হবে? আলোকরশ্মি কি হবে? আলোকরশ্মি আপতিত হয়েছে, কিছুটা আলোকরশ্মি প্রতিসরিত হবে, প্রতিসরিত হবে, এটা প্রতিসরিত রশ্মি। আর কিছুটা আলোকরশ্মি প্রতিফলিত হবে, এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এখন এই যে আলোটা আপতিত হয়েছে, এটা হচ্ছে তল অসমাবর্তিত আলো। যে আলোটা আপতিত হয়েছে সেটা হচ্ছে তল অসমাবর্তিত আলো। এই যে এবার একটু গরিবীভাবে আঁকি, এটা হচ্ছে তল অসমাবর্তিত আলো। এই ফোটা ফোটা দিয়ে দিলাম, এই তল অসমাবর্তিত আলো। এই তল অসমাবর্তিত আলো আপতিত হলে কিছুটা প্রতিসরিত হয়, কিছুটা প্রতিফলিত হয়। প্রতিসরিত যে রশ্মিটা, প্রতিসরিত যে রশ্মিটা, সেইটা এরকম তল অসমাবর্তিত থাকবে, এই যে তল অসমাবর্তিত থাকবে। আর প্রতিফলিত যে রশ্মিটা, প্রতিফলিত যে রশ্মিটা, ভালো করে বোর্ডে দেখো, প্রতিফলিত যে রশ্মিটা, সেইটা, এই রশ্মিটা সমাবর্তিত হতে পারে, অসমাবর্তিত হতে পারে। ঠিক আছে, সমাবর্তিত হতে পারে, অসমাবর্তিত হতে পারে। দেখো বোর্ডে দেখো, দেখো ভালো করে খেয়াল করবা। এইটা হচ্ছে এই যে ফোটা ফোটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তল অসমাবর্তিত আলো, অর্ধেক সমাবর্তিত, অর্ধেক অসমাবর্তিত আলো। এইবার এই আলোকরশ্মি আপতিত করতেছ, আপতন কোণের এমন একটা মান আছে, আপতন কোণের এমন একটা মান আছে যার জন্য এই প্রতিফলিত রশ্মিটা পুরাটাই একেবারে প্লেন পোলারাইজড হয়ে যায়, অর্থাৎ পুরাটাই সমাবর্তিত হয়ে যায়। আপতন কোণের এমন একটা নির্দিষ্ট মান আছে। এই রশ্মিটা কত পার্সেন্ট পোলারাইজড হবে, যেমন এটা 50% পোলারাইজড, 50% আনপোলারাইজড। এই প্রতিফলিত রশ্মি কত পার্সেন্ট পোলারাইজড হবে, এটা ডিপেন্ড করে আপতন কোণের উপর, আপতন কোণের উপর ডিপেন্ড করে। আপতন কোণে চেঞ্জ করতে থাকবা, চেঞ্জ করতে থাকলে একটা সময় দেখবা এই প্রতিফলিত রশ্মিটা আস্তে 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 পোলারাইজেশনের দিকে যাচ্ছে, মানে পোলারাইজেশন বাড়তেছে, পোলারাইজেশন পার্সেন্টেজ বাড়তেছে। যেমন মনে করো আমি যদি এখান থেকে এই যে মুছে দিলাম, তাহলে কি হলো? পোলারাইজেশন বাড়লো। এবার মনে করো হচ্ছে 75% পোলারাইজড, তাই না? 75% পোলারাইজড, 25% আনপোলারাইজড। এবার এই আপতন কোণের মান আবার একটু চেঞ্জ করো, আপতন কোণের মান ধরো চেঞ্জ করলে, আপতন কোণের মান ধরো চেঞ্জ করলে, এরকম চেঞ্জ করবা। চেঞ্জ করলে একটা সময় গিয়ে দেখবা এই প্রতিফলিত যে রশ্মি, এই প্রতিফলিত রশ্মিটা 100% পোলারাইজড, প্লেন পোলারাইজড। ঠিক আছে, এটা পুরোপুরি সমাবর্তিত হয়ে যাবে, সমাবর্তিত হবে একটা সময় গিয়ে। যে কোণে আলোক রশ্মি, এটা ডিপেন্ড করে এটা সমাবর্তিত কেমন হবে, কত পার্সেন্ট সমাবর্তিত হবে, এটা ডিপেন্ড করে কার উপর?
এটা ডিপেন্ড করে এই আপতন কোণের উপর। এই যে এই আপতন কোণের উপর ডিপেন্ড করে। তো এই আপতন কোণের একটা নির্দিষ্ট মান আছে, যে মানের জন্য প্রতিফলিত রশ্মি 100% পোলারাইজড হয়ে যায়। প্রতিফলিত রশ্মি 100% পোলারাইজড হয়ে যায়, সেই কোণটাকে বলা হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল, আইপি। ঠিক আছে, এটার ব্যাখ্যা ট্যাখ্যা কে প্রদান করছে? বিজ্ঞানী ব্রুস্টার। তো তার নাম অনুযায়ী এটাকে বলা হয় ব্রুস্টারের সমাবর্তন কোণ, বিজ্ঞানী ব্রুস্টারের সমাবর্তন কোণ। তাহলে সমাবর্তন কোণের ডেফিনেশন দাও তো, সমাবর্তন কোণের ডেফিনেশন দাও। যে কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মি, অনেকে ভাবতে ভাই প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণ হবে, প্রতিফলন কেন হবে? ভাই কোনো তলই 100% প্রতিসরণ তল হয় না, সেখানে কিছুটা আলো প্রতিফলিত হয়। যেমন তুমি বাসায় নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, কাচের ডাইনিং টেবিল এক্সপেরিমেন্ট করবা, কাচের ডাইনিং টেবিল তুমি কি করবা, রুমাকে অন্ধকার করবা, একটা টর্চ লাইট নিবা, নিয়ে কাচের ডাইনিং টেবিলে ফেলবা, ফেলে দেখবা ডাইনিং টেবিলের নিচে আলো চলে গেছে। ডাইনিং টেবিলের নিচে যে আলোটা যাচ্ছে সেটা প্রতিসরণের মাধ্যমে, আর একটু দেওয়ালের দিকে তাকায় দেখবা, সোজা ওই দেওয়ালের দিকে তাকায় দেখবা, দেখবা কিছু আলো এভাবে টর্চ লাইট মারছো, কিছু আলো টেবিলে পড়ে দেওয়ালে চলে গেছে, এভাবে দেওয়ালে সোজা ওই দিকে চলে গেছে। তাহলে এখানে দেখবা কিছুটা আলো প্রতিফলিত হলো, প্রতিসরিত হলো। তাহলে কাঁচ মাধ্যমে, কাঁচ একটা প্রতিসারক তল, সেখানে কিছুটা আলো প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে। তো আপতন কোণের এমন একটা মান আছে যে মানের জন্য, মানে এই পোলারাইজ মানে প্রতিফলিত রশ্মি এটা পোলারাইজড হবে নাকি আনপোলারাইজড হবে বা কত পার্সেন্ট পোলারাইজড হবে, এটা ডিপেন্ড করে আপতন কোণের উপর। তো আপতন কোণের এমন একটা মান আছে যে কোণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি 100% পুরোপুরি তল সমাবর্তিত প্লেন পোলারাইজড লাইটে পরিণত হয়, সেই আপতন কোণটাকেই বলা হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল বা সমাবর্তন কোণ। তাহলে আমরা একটু লিখি, যে কোণে আলোকরশ্মি, যে কোণে আলোকরশ্মি কোনো প্রতিসারক তলে, যে কোণে আলোকরশ্মি কোনো প্রতিসারক তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মি পুরোপুরি সমাবর্তিত হয়, তাকে ওই মাধ্যমের সমাবর্তন কোণ বলে, ওই মাধ্যমের সমাবর্তন কোণ বলে। এইবার কথা হচ্ছে এই সমাবর্তন কোণ হিসাব করব কিভাবে? সমাবর্তন কোণ কাকে বলে সেটা তো বুঝলাম, এটাকে আইপি দিয়ে প্রকাশ করা হয়। তো এটা আমরা হিসাব করব কিভাবে, বের করব কিভাবে, কখন সমাবর্তন কোণ পাবো, কখন প্রতিফলিত রশ্মি 100%, কখন প্রতিফলিত রশ্মি 100% সমাবর্তিত হবে। তাহলে কখন প্রতিফলিত রশ্মি 100% সমাবর্তিত হবে, তো এখন তুমি উত্তর দিলা যে ভাই সমাবর্তন কোণে আপতিত হলে। কি উত্তর দিলা? সমাবর্তন কোণে আপতিত হলে। হ্যাঁ সত্যি কথা, সমাবর্তন কোণ আইপি এততে আপতিত হলে, আমি আবার পাল্টা প্রশ্ন করব। কি পাল্টা প্রশ্ন করব? সমাবর্তন কোণে আপতিত করব কিভাবে, বুঝবো কেমনে সমাবর্তন কোণ কত? ঠিক আছে, তাহলে সমাবর্তন কোণ আমি তখনই পাবো, সমাবর্তন কোণ হচ্ছে সেই আপতন কোণ, ভালো করে বুঝো, সমাবর্তন কোণ হচ্ছে সেই আপতন কোণ যখন প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব, প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব। বিজ্ঞানী ব্রুস্টার এটা এক্সপেরিমেন্ট করে বের করছে, পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে এই কথাটা সুন্দর করে মাথায় রাখবা যে সমাবর্তন কোণ আমি কখন পাবো, কখন প্রতিফলিত রশ্মি পুরোপুরি 100% তল সমাবর্তিত হবে, কখন? যখন প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি এরা পরস্পরের সাথে থাকবে লম্ব। এই যে এই কোণটা হবে 90 ডিগ্রি তখন। ঠিক আছে, এই কোণটা হবে 90 ডিগ্রি তখন। তাহলে এইবার তুমি পোলারাইজেশন অ্যাঙ্গেলটা বের করো, আইপিটা বের করো। ঠিক আছে, তাহলে এবার আমরা কিভাবে বের করতে পারি? একটা ছোট ম্যাথ করব।
ম্যাথটা হচ্ছে আলোক রশ্মি কত কোণে আপতিত হলে প্রতিসরিত প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হবে। দেখো প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি এই কোণটা আপতন কোণ, এই কোণটা প্রতিফলন কোণ। আপতন কোণ যা, প্রতিফলন কোণও তাই। আর এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ আর। তো ভাই প্রতিসরণ কোণ আর হচ্ছে পুরো এই কোণটা 180, তা থেকে 90 বাদ, তা থেকে আইপি বাদ। তাহলে 180 থেকে 90 বাদ, আইপি বাদ। তাহলে 180 মাইনাস 90, 90 মাইনাস আইপি। তাহলে এটা হচ্ছে আর। ওকে, এবার আসো মিউ ইকুয়াল টু সাইন আইপি ডিভাইডেড বাই সাইন আর। জানো তো সাইন আই ডিভাইডেড বাই আর, সাইন আই লিখে আগে, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ঠিক আছে, আমরা এটা জানি, বিশ্বাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসরণের সূত্র। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ মিউ, মিউ হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, সাইন আই বাই সাইন আর। এবার এখানে মান বসে আসো, মিউ ইকুয়াল টু সাইন আই এর জায়গায় আইপি আর কজ আর এর জায়গায় 90 মাইনাস আরপি, 90 মাইনাস আইপি। তাহলে এটা হচ্ছে মিউ সাইন আইপি কজ 90 মাইনাস আইপি, কজ 90 মাইনাস আইপি। এই 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 কি লিখছি এটা, নাউজুবিল্লাহ। সাইন সাইন আর, এটা হচ্ছে 90 মাইনাস আইপি। তাহলে সাইন আইপি ডিভাইডেড বাই কজ আইপি, সাইন বাই কজ টেন, সাইন বাই কজ 10। তাহলে 10 আইপি ইকুয়াল টু মিউ। মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক, মিউ প্রতিসারাঙ্ক। যেমন আমি যদি তোমাকে বলি এই পানির প্রতিসারাঙ্ক 4/3, পানির সমাবর্তন কোণ কত, তাহলে tan ইনভার্স 4/3, ক্যালকুলেটর চাপ দাও। অর্থাৎ পানিতে আলোক রশ্মি যদি tan ইনভার্স 4/3 এই কোণে আপতিত হয়, তাহলে এই প্রতিফলিত রশ্মিটা 100% সমাবর্তিত হবে। তাহলে আমি কখন সমাবর্তিত প্রতিফলিত রশ্মি পাবো, যখন যখন প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি পরস্পরের সাথে লম্ব হবে, তখন যে আপতন কোণটা ওইটাকেই আমরা বলবো সমাবর্তন কোণ। বুঝতে পারছো? তাহলে এটাই ছিল ব্রুস্টার ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় বিজ্ঞানী ব্রুস্টারের ইকুয়েশন, ব্রুস্টার ইকুয়েশন। তো এই হচ্ছে এই অধ্যায়ের লাস্ট টপিক। ঠিক আছে, তাহলে আসো একটু দু একটা ম্যাথ করি। তাহলে 1 নম্বর বলা হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক 4/3, তাহলে পানির সমাবর্তন কোণ কত, পানির সমাবর্তন কোণ কত। নিয়ম রক্ষার জন্য tan আইপি না করাইলে, একটা ম্যাথ না করাইলে তুমি তো বলবা ভাই কোনো ম্যাথ করাইলো না। আইপি ইকুয়াল টু tan ইনভার্স 4/3, এই জন্য করানো। tan ইনভার্স 4/3, কেউ একটু বলো তো, আমার ক্যালকুলেটর চুরি হয়ে গেছে আবার। 53.13 ডিগ্রি, ডান। এইবার আসো একটা সুন্দর ম্যাথ করব। বলা হচ্ছে কাচের সংকট কোণ, ধরো কাচের সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ 24 ডিগ্রি। তাহলে এর সমাবর্তন কোণ কত, সমাবর্তন কোণ কত। সংকট কোণ কাকে বলে জানো? সংকট কোণ আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে, ঠিক আছে, এখানে এগুলো পড়ানো মানে কষ্টের ব্যাপার, যেগুলো 9, 10-এ পড়ানো উচিত, 9, 10-এ পড়ে আসা উচিত, কিন্তু শর্ট কোর্সের চক্করে তোমরা মনে করো যে কি বলবো, আমরা আমাদের মাথায় বাড়ি দিই মাঝে মাঝে। আলোক রশ্মি প্রতিসরণের সময় অবিলম্ব দিকে বেঁকে যায়, অবিলম্ব থেকে দূরেও সরে যায়, অবিলম্বের দিকেও আসে। এটা হচ্ছে হালকা, এটা হালকা, এটা ঘন মাধ্যম, ঘন। হালকা থেকে ঘনতে যাওয়ার সময় অবিলম্বের দিকে বেঁকে যায়, এই যে অবিলম্ব তার দিকে বেঁকে যায়, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। হালকা থেকে ঘনতে আসার সময় অবিলম্বের দিকে, এই যে অবিলম্ব তার দিকে বেঁকে যায় প্রতিসরণে। ঠিক আছে, এইবার যদি এমন হয় আলোক রশ্মি
ঘন থেকে হালকাতে যাচ্ছে, ভালো করে এবার বুঝবা। আলোক রশ্মি এবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তাহলে কি হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, ভালো করে বুঝো। এই যে এটা হচ্ছে আপতন কোণ, তাহলে এইবার কি হবে? এইবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে। ঠিক আছে, আপতন কোণ তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে, প্রতিসরিত হয়ে পড়ে। ঘন থেকে হালকাতে গেলে, এটা ঘন, এটা হালকা, ঘন থেকে হালকাতে গেলে এই ঘটনাটা ঘটবে, তাই না? এই আপতন কোণের মানটা বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো। আপতন কোণের মানটা বাড়াইতে থাকলে, বাড়াইতে থাকলাম, প্রতিসরণের কোণের মানটাও বাড়বে। দেখো আপতন কোণ আমি বাড়াইলাম, তাহলে প্রতিসরণ কোণ আগে ছিল এইটুকু, প্রতিসরণ কোণও বাড়লো। তাহলে আপতন কোণ বাড়াইতে থাকলে প্রতিসরণ কোণও বাড়তে থাকবে, বাড়তে 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 এমন একটা আপতন কোণে আলোক রশ্মি আপতিত করবা। দেখো এমন একটা আপতন কোণে আলোক রশ্মি আপতিত করবা, এই যে আপতিত করলা এই কোণে, তার জন্য আলোক রশ্মিটা প্রতিসরণ কোণটা বাড়তে 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 একটা সময় অবিলম্ব ঘেঁষে চলে যাবে, একটা সময় অবিলম্ব ঘেঁষে চলে যাবে। তাহলে আলোক রশ্মি এই যে কোণে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হলে, ঘন থেকে হালকাতে আসার সময় আপতিত হলে প্রতিসরিত রশ্মি, যে এটা প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত, এটা অবিলম্ব ঘেঁষে, মানে এটা বিভেদ তল ঘেঁষে চলে যায়, সরি অবিলম্ব না, বিভেদ তল ঘেঁষে চলে যায়, অবিলম্ব ঘেঁষে না, বিভেদ তল ঘেঁষে চলে যায়। তাহলে সেই কোণটাকেই বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেটা সি, সেটাকেই বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেটা সি। তাহলে তখন প্রতিসরণ কোণটা কত হয়? R90 ডিগ্রি। তাহলে সহজ কথাই, যে আপতন কোণের জন্য ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার সময় প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণটাকেই বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। তো সংকট কোণটা আমরা বের করতে চাই, এই মাধ্যমের সংকট কোণটা আমরা বের করতে চাই। তাহলে আলোক রশ্মি দেখো, এই যে এই মাধ্যমটা তো ঘন মাধ্যম, দেখো এই মাধ্যমটা তো ঘন মাধ্যম। তো ঘন মাধ্যমে আলোক রশ্মি এই শূন্য মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ নট, এটা 1, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, মিউ ধরো মিউ এম, এটা হচ্ছে মিউ, ঠিক আছে। তাহলে এখন স্নেলের যে সূত্রটা, সেটা হচ্ছে খুবই সহজ সূত্র, এর প্রতিসরাঙ্ক মিউ আর শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ নট 1। সূত্রটা হচ্ছে মিউ ইন্টু সাইন থেটা ধ্রুবক। তাহলে বলো সূত্রটা দেখো, এই মাধ্যমের মিউ কত? এই যে মিউ, মিউ প্রতিসরাঙ্ক, এই মাধ্যমে কোণ কত? থেটা সি, সাইন থেটা সি। এবার আসো, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? হালকা মাধ্যম ধরো শূন্য মাধ্যম 1, 1, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1। এই মাধ্যমে কোণ কত? আর 90 ডিগ্রি, তাহলে সাইন আর সাইন 90 ডিগ্রি। বুঝছো? ক্লিয়ার? এটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্রটা হচ্ছে, স্নেলের সূত্রটা হচ্ছে এরকম যে ধরো আলোক রশ্মি এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে, তাহলে এটা আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 2। তো স্নেলের সূত্রটা হচ্ছে মিউ 1 সাইন আই, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের কোণের সাইন, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের কোণের সাইন, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের কোণের সাইন, তাহলে মিউ 2 সাইন আর, এইটা হচ্ছে স্নেলের সূত্র, ঠিক আছে, প্রতিসরণের শেখা সূত্রটা আমাদের। ওকে, তাহলে মিউ সাইন থেটা সি ইকুয়াল টু 1 সাইন 90, সাইন 91। তাহলে সাইন থেটা সি এর সাথে দেখো মিউ এর সম্পর্ক 1/মিউ, এই যে এটা, ঠিক আছে। তাহলে এবার এই ম্যাথটা আমরা করব। তাহলে কি বলছে? কাচের সংকট কোণ 24 ডিগ্রি, তাহলে দেখো সাইন থেটা সি ইকুয়াল টু 1/মিউ, ঠিক আছে। সাইন থেটা এখানেই করে ফেলি নাকি? দেখো এবার আমরা ম্যাথ করতেছি, এবার সলিউশন অন্য কালি দিয়ে করি। সলিউশন, ম্যাথের সলিউশন তো এতটুকু, এটা তো এমসিকিউ টাইপ কোশ্চেন। সাইন থেটা সি এটা ইকুয়াল টু 1/মিউ, কেউ আমাকে বলো মিউ এর মানটা কত? সাইন 24 ডিগ্রি ইকুয়াল টু 1/মিউ, কেউ আমাকে একটু বলো মিউ এর মানটা কত? 2.48। ওকে, 2.48, এটা হচ্ছে মিউ এর মান। মিউ পেয়ে গেলাম, এবার আমার চাইছে সমাবর্তন কোণ কত? সহজ তো, tan IP ইকুয়াল টু মিউ, tan IP ইকুয়াল টু মিউ, এবার মান বসাও। অতএব IP ইকুয়াল টু tan ইনভার্স 2.48, দেন অ্যাঙ্গেল বের করো। অ্যাঙ্গেল 67.79, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, এগুলা ছোটবেলায় পড়া, বুঝছো?
এখন তোমরা ধরো অনেকে পড়ে আসনি তো শর্ট কোর্সের চক্করে, এই কারণে কি পড়াইলো এটা, কিন্তু এগুলো একেবারে বাচ্চাকালের জিনিস। দেখবা তোমার বাসায় ছোট ভাই বোন যদি থাকে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, ওকে জিজ্ঞেস করবা, দেখবা ও সুন্দর করে বুঝাই দিবে এগুলো। এবার আসো আরেকটা ম্যাথ দেখি। বলা হচ্ছে একটি সমাবর্তকের অক্ষের সাথে বিশ্লেষকের অক্ষের কোণ 60 ডিগ্রি। বিশ্লেষক থেকে নির্গত আলো তল অসমাবর্তিত আলোর কত গুণ এবং সমাবর্তিত আলোর কত গুণ, তো চলো হিসাব করি। একটি সমাবর্তকের অক্ষের সাথে, দেখো এইবার আমরা ম্যাথ করার সময় আমরা গরিবের চিত্রটাই আঁকবো। এটা হচ্ছে তল অসমাবর্তিত আলো, চিত্র না আঁকলেও হয় কিন্তু ম্যাথ করার জন্য আঁকতেছি। এটা ধরো সমাবর্তক ফালি, এই যে সমাবর্তক ফালির এই যে মাঝখানের অক্ষ, এভাবে আঁকলাম ফালি, আরও ফালি দাগ দিতে পারো। এইটা তাহলে এটা ভেদ করে আলো পাস করে চলে আসবে, কোনটা আসবে, এই যে সাদাটা চলে আসবে, গোলাপিটা আটকে গেল, সাদাটা চলে আসলো। দেন তারপরে একটা আঁকবা, দুইটা আঁকার দরকার নেই, একটা। দেন এবার এর অক্ষের সাথে বাকিটার অক্ষটাকে রাখা হয়েছে 60 ডিগ্রি কোণে বাঁকায়, ঠিক আছে? বাকিটার অক্ষের কোণ 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি থেটা। এর অক্ষের সাথে এর অক্ষের কোণ, এই কোণটা থেটা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যে নির্গত আলো তার ইন্টেন্সিটি একটু কম হবে, তো সেই ইন্টেন্সিটিটা আমরা চাই। তাহলে এই আলোর ইন্টেন্সিটি I0, এর ইন্টেন্সিটি I0/2, এর ইন্টেন্সিটি I। তাহলে I = আমরা সূত্র জানি I0/2, এই যে I0/2 cos স্কয়ার থেটা। তাহলে ভাই I0/2 cos স্কয়ার থেটা, থেটা হচ্ছে 60 ডিগ্রি, cos 60 1/2 হাফ। তাহলে I0/2 cos 60 1/2 তার স্কয়ার, তো 1/4। তাহলে I0/2, দেখো I0/2 এটাই হচ্ছে আমার এই তল সমাবর্তিত আলো। তাহলে I0/2 এর 1/4 গুণ, তাহলে এটা তল সমাবর্তিত, তার সাথে 1/4। তাহলে তল সমাবর্তিত আলোর কত গুণ, 1/4 গুণ। এটার অ্যান্সার 1/4, এগুলো এমসিকিউতে আসবে। এবার আমি চাই তল অসমাবর্তিত আলোর কত গুণ, মানে I0 এর কত গুণ। ওকে, তাহলে I0 এর 1/4 দুগুণে 8। I0 হচ্ছে তল অসমাবর্তিত আলো এটা। তাহলে তল অসমাবর্তিত আলো তার 1/8 গুণ, তাহলে এর 1/8 গুণ। কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এই অধ্যায়ের মেগা এক্সাম কবে হবে সেটা জানাবো, ঠিক আছে? এখনই চিল্লাপাল্লা করার কিছু নাই, মেগা এক্সাম কবে হবে সেটা আমরা জানাবো। এবার শোনো, এই অধ্যায়ে এই অপবর্তন পোলারাইজেশনের আরও কিছু স্পেশাল ম্যাথ করাবো। তোমার পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে এর বেশি কিছু আসবে না, এটাই আসবে। এবং কী হিসাবে আসবে? এমসিকিউ হিসাবে আসবে। তো আমরা পোলারাইজেশনে আরও কিছু স্পেশাল ম্যাথ করব যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দরকার, ঠিক আছে? যাদের মানে ইঞ্জিনিয়ারিং টার্গেট, যাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত টার্গেট, তাদের আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, এখানেই শেষ, ঠিক আছে? এবার পরের দিন যে ক্লাসটা আমরা করব, আর একটা ক্লাস করব, 10টাই করে দিই, ঠিক আছে? আরও ধরো পড়াইতে গেলে আরও 1 ঘন্টা লাগবে, ক্লাস বড় হয়ে যাবে, তো থাক, আমরা 10টা ক্লাস করে দিব। সামনের দিন আমরা বাকি ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো এবং পয়েন্টিং ভেক্টর নিয়ে আলোচনা করব, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে পরের দিন আমরা কিছু স্পেশাল ম্যাথ প্রবলেম সলভ করবো পোলারাইজেশনের। নর্মালি পোলারাইজেশনে দেখবা তোমার বইতে তেমন কোনো ম্যাথই নাই, তো আমরা পরের দিন কিছু স্পেশাল পোলারাইজেশনের ম্যাথ করবো, একটু অ্যাডভান্স টাইপের, এবং আমরা পয়েন্টিং ভেক্টর এই টপিকটা পড়বো নেক্সট দিন। তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমি যেভাবে একেবারে ইন ডিটেলস একেবারে খুঁটিনাটি সব কিছু কিন্তু পড়াই দিলাম, কোনো কিছু বাদ রাখি নাই। তুমি এই ক্লাস করার পরে তুমি একটা বই ধরো, তোমার কাছে বইয়ের ম্যাথগুলো মনে হবে পানি, যে কী আছে বইতে, তেমন কিছুই নাই আসলে পড়ার মতো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, তাহলে ভালো থাকো, টাটা।